আচ্ছা ঠিক আছে, লাইভ শুরু হয়েছে? আচ্ছা ঠিক আছে, সবাই একটু গ্রুপে যে মেসেঞ্জার যে গ্রুপগুলো আমাদের আছে, মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু লিঙ্ক দিয়ে দাও, সবাই ক্লাসে জয়েন করো। আজকে ক্লাসটা একটু গুরুত্বপূর্ণ ক্লাস, কিছু বোঝার আছে। তো আমরা ক্লাস শুরু করছি 7:22-এ। আমাদের টার্গেট থাকবে এটা যেভাবেই হোক 9টার মধ্যে শেষ করা। আমার কিছু বোঝার আছে, কিছু মুখস্থ পড়া আছে। তো আমি বোর্ডে প্রথমে কিছু জিনিস লিখেছি। এই জিনিসগুলো হচ্ছে সবাই বইয়ে আছে, সবার বইয়ে আছে। তারপরে সবাই একটু খেয়াল করুন কি লিখেছি। তার আগে সবাই বই নিয়ে বসবা, মেইন বই ছাড়া কোনো সময় অনলাইন কোনো লেকচারে বসবা না। আমরা যে লেকচারটাই নিব সেটা শিয়াব ভয়ানিক, জয় ভয়ানিক, মঞ্জুর ভয়ানিক, যেই ক্লাস নিক না কেন, তোমাদের কাজ হচ্ছে মেইন বইটা সামনে রেখে তার ক্লাসটা করা। এক আর একটা হচ্ছে যে অনেক অনেক স্টুডেন্ট তোমরা যারা আছো, কেউ লাইভ ক্লাস করছো না। হ্যাঁ, অনেকেই লাইভ ক্লাস করছো না, অনেকেই আসবে, অনেকে লাইভ ক্লাস করছো না। আসলে লাইভ ক্লাস না করলে ক্লাসের আসল যে উপকারিতা যেটা দরকার সেটা কিন্তু তুমি পাবে না। হ্যাঁ, পরে হয়তো বা টেনে টেনে তুমি দেখতে পারো, ঠিক আছে, ওই জন্য আমরা ভিডিওটা কিন্তু রেখে দিচ্ছি। কিন্তু লাইভ ক্লাসে তো জয়েন করতে হবে। তুমি ক্লাস করো, ক্লাস করার পর আরেকবার দরকার হলে পরে আরেকবার দেখলা, সেটা অন্য কথা। কিন্তু তোমরা অনেকেই ক্লাস না করে টেনে 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 পরে হয়তো বা দেখো, 2-3 বার দেখো, ঠিক আছে। কিন্তু লাইভ ক্লাসে অবশ্যই থাকতে হবে। লাইভ ক্লাসে অনেক কিছু বোঝা যায় যেটা পরে বোঝা যায় না, এবং মনোযোগও থাকে। তো লাইভ ক্লাসে মনোযোগের রাখার চেষ্টা করো সবাই। এবং আমি বোর্ডে যা লিখেছি এটা আমাদের বইয়ে আছে, বইয়ের পৃষ্ঠা নাম্বার 489। নতুন বই, আমি সবাইকে বলেছি যে নতুন বই কিনতে হবে। নতুন বই, আমি একই কথা বারবার বলি, নতুন বই কিনতে হবে। ভাইয়া নতুন বই কেন কিনতে হবে? গত 2 বছর ধরে যে বইটা আমি পড়েছি ওইটা কি আমি হবে না? না, ওইটা তোমার হবে না। কেন হবে না? দেখো, হাজারি স্যারের বই ফার্স্ট পেপার 100 পৃষ্ঠা মতো বাড়িয়েছে। প্রায় 2 বছর আগে যেটা তুমি কিনেছিলে সেখান থেকে প্রায় দেখো 150 থেকে 200 পৃষ্ঠা বেশি। তো আবার সেকেন্ড পেপার মনে করো প্রত্যেকটা বই থেকে 100 পৃষ্ঠা বেড়েছে, তাহলে অনেক ইনফরমেশন আসছে। এখন মনে করো কেমিস্ট্রি ফার্স্ট পেপারে 1 মার্ক আসলো নতুন 100 পৃষ্ঠা থেকে, মাত্র 1 মার্ক। কেমিস্ট্রি সেকেন্ড পেপারে যে নতুন ইনফরমেশন আসছে সেখান থেকে মাত্র 1 মার্ক আসলো। বোটানিতে মনে করো মাত্র 1 মার্ক আসলো, জুওলজিতে মনে করো মাত্র 1 মার্ক আসলো। এইভাবে ফিজিক্স কেমিস্ট্রি মিলে 6টা পেপারে যদি 6 মার্ক তোমার পুরানো বইয়ের বাইরে থেকে আসে তাহলে কিন্তু তুমি পারবে না। এবং ওই 6 মার্কে যখন তুমি নাম্বার কম পাবে প্লাস এগুলো নেগেটিভ হবে, তখন কিন্তু তোমার চান্স কিন্তু আর হবে না। অর্থাৎ এক কথায় পুরান বই বলে চান্স হবে না। কথা কি বোঝা গেছে? আমি পুরান বই পড়তেছি, কি অসুবিধা? তুমি চান্স পাবা না, আর কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর যেটা তুমি মনে রাখবা সেটা হচ্ছে বিশেষ করে অনুশীলনের প্রশ্ন তুলে দিচ্ছে ফিজিক্স কেমিস্ট্রিতে। এখন গত বছরে অনুশীলনীর প্রশ্ন ছিল হচ্ছে 120টা, এই বছর প্রশ্ন হচ্ছে 160টা, 40টা প্রশ্ন এক্সট্রা আসছে। তাহলে এই 40টা প্রশ্নের জন্য তো আমার নতুন বই কিনতে হবে, তাই না? তারপর শুধু অবজেক্টিভ নতুন আসেনি, তোমার অনেক ইনফরমেশন, বইয়ের আলোচনা, অনেক টপিক নতুন আসছে। সেজন্য অবশ্যই নতুন বই কিনতে হবে। নতুন বই কোনো বিকল্প নেই। যারা পুরনো বই পড়ছো, বিশ্বাস করো আমি কোনোদিন দেখিনি যে পুরানো এডিশনে বই পড়ে কোনো স্টুডেন্ট চান্স পেয়েছে। তো তুমি যেহেতু পড়ছো, তুমিও পুরানো বই এডিশন যদি পড়ে থাকো তুমি কিন্তু চান্স পাও না। এখনই সতর্ক হয়ে যাও, নতুন বই কিনবে, ঠিক আছে? এটা সবার প্রতি আমার অর্ডার, নির্দেশ এবং অনুরোধ। সবাই যেন এই কথাটা মাথায় রাখবে। সবাই নতুন বই আগামী কালকের মধ্যে সবাই নতুন বই কিনে ফেলবে, ঠিক আছে? এখন আমি যেটা বলেছি 489 নম্বর পৃষ্ঠায় একটা ছক আছে। আমি দুঃখিত, আমি প্রথমে এটা লাল কালি দিয়ে লিখে ফেলেছি। তো লাল কালিতে লেখার কারণে বোর্ডটা একটু ক্লিয়ার না, একটু কষ্ট করে একটু দেখো। এরপরে সবকিছু আমি কালো কলম দিয়ে লিখবো, ঠিক আছে? এখন তোমাদের কাজ যেটা সেটা হচ্ছে বোর্ডের দিকে একটু খেয়াল রাখা, যে বোর্ডে আমি কি কি লিখেছি, ঠিক আছে? আমি একটু ক্যামেরার পিছনে আসি। দেখো, বোর্ডে আমি লিখেছি ফেনপথ্যালিন কেমন বর্ণ দেয়। প্রথম রো যেটা অর্থাৎ বর্ণহীন যেখানে লেখা, এটা হচ্ছে অম্লীয়, এটা হচ্ছে অম্লীয় মাধ্যম। আর লালচে বেগুনি দেয়া এটা হচ্ছে ক্ষারীয় মাধ্যম। আমি লিখে দিচ্ছি
তো কোনটা কোন মাধ্যমে কি কালার দেয় এবং কোনটার কত পিএইচ এগুলো আমাদের জানতে হবে, ভেরি 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 ইম্পর্টেন্ট। তো সবাইকে আমি একটা কথা বললাম যে নতুন বই কিনতে হবে, পুরানো বই পড়লে চান্স পাবা না, পুরানো বই পড়লে চান্স পাবা না, এটা সবার জন্য মাথায় থাকে, ঠিক আছে? ওকে, এখন আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে ইভেন আমার গ্যারান্টি ব্যাচের স্টুডেন্ট অনেকে আছো, আমার স্টুডেন্ট আমার কাছে বড়, কিন্তু অনলাইন ক্লাস না করে আসে। আমি যে অনলাইনে যে ক্লাসটা নিচ্ছি এই ক্লাসটা না করে আসো, এইভাবে করলে কিন্তু তুমি চান্স পাবে না। অবশ্যই অনলাইন ক্লাস করতে হবে, অনলাইন ক্লাস করে একটা ধারণা নিয়ে দেন হচ্ছে তুমি নিজে 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 পড়বে। এখন যাই হোক, একটা হচ্ছে অম্লীয় মাধ্যম আর এটা হচ্ছে ক্ষারীয় মাধ্যম। তো ফেনফথ্যালিন অম্লীয় মাধ্যমে বর্ণহীন থাকে এবং ফেনফথ্যালিন ক্ষারীয় মাধ্যমে লালচে বেগুনি দেয়। এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় 2 বার আসে, এটা আমাদের মুখস্থ করতে হবে। ক্রিসল রেড, ফেনল রেড অম্লীয় মাধ্যমে দুইজনই কি দিবে? হলুদ। ক্রিসল রেড, ফেনল রেড অম্লীয় মাধ্যমে দুইজনই হলুদ, ক্ষারীয় মাধ্যমে দুইজনই লাল। আচ্ছা, এবার মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ এরা দুইজনই অম্লীয় মাধ্যমে লাল এবং ক্ষারীয় মাধ্যমে হলুদ, ঠিক আছে? আর ব্রোমোথাইমল ব্লু, এটা কি করবে? ব্রোমোথাইমল ব্লু অম্লীয় মাধ্যমে হলুদ আর ক্ষারীয় মাধ্যমে নীল। তো এই প্রত্যেকটা কালার কে কোথায় কি বর্ণ দেয় সেটা আমাদের মনে রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে। এখন কথা হচ্ছে লিটমাস, ছোটবেলা থেকে পড়ছি, অম্লীয় মাধ্যমে লাল হবে, ক্ষারীয় মাধ্যমে নীল হবে। তো সবই আমরা জানি। আমি এখানে কালারগুলো মনে রাখার জন্য 3টা লাইন বলেছি, সবাই কষ্ট করে লিখে রাখো। লিখেছি কি? কফি হলো লাল। তোমরা যারা কফি খেয়েছো, যেমন কফি একটু লালচে লালচে ধরনের, সেজন্য কি লিখেছি? কফি হলো লাল। আর একটা কি লিখেছি? বাবা হলো নীল। তাহলে কি বললাম? কফি হলো লাল, বাবা হলো নীল, মামা লাল হলো। সবাই আমার সাথে বলো, কি বললাম? কফি হলো লাল, বাবা হলো নীল, মামা লাল হলো। এখন কফি হলো লাল মানে কি? কফি হলো লাল মানে হচ্ছে ক্রিসল রেড, ফেনল রেড। কফি, কতে ক্রিসল, ফতে ফেনল, তাহলে কফি, কফি হলো লাল, কফি হলো লাল এর মানে হচ্ছে ক্রিসল রেড, ফেনল রেড অম্লীয় মাধ্যমে হলুদ আর ক্ষারীয় মাধ্যমে লাল। তাহলে কি বলতে পারি? কফি হলো লাল, ঠিক আছে? সবাই সুন্দরভাবে লিখে রাখো। এরপরে দেখো কি বলেছি? বাবা হলো নীল। বাবা মানে ব্রোমোথাইমল ব্লু, বাবা ব্রোমোথাইমল ব্লু। বাবার একটা বতে হচ্ছে ব্রোমোর ব আর একটা হচ্ছে ব্লুর ব, তাহলে ব্রোমোথাইমল ব্লু, অর্থাৎ বাবা হলো নীল। কি বললাম? ব্রোমোথাইমল ব্লু অম্লীয় মাধ্যমে হলুদ, ক্ষারীয় মাধ্যমে নীল। কিভাবে মনে রাখবো? বাবা হলো নীল। আর এরপরে আমি কি বললাম? মামা লাল হলো। মামা লাল হলো মানে কি? মামা অর্থাৎ মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, মিথাইল রেড বা মিথাইল অরেঞ্জ, মামা লাল হলো মানে কি? অম্লীয় মাধ্যমে লাল, ক্ষারীয় মাধ্যমে হলুদ। এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে আরো 2টা জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেটা লিখে রাখতে পারো। অনীলা, অনীলা এটা হচ্ছে তোমাদের জয় ভাই, তানভীর আর জয় ভাই, তার ড্যাশিং ব্রাদার আমাদের, তার এক্স এর নাম অনীলা। অনীলা মানে কি? এই অনীলা মানে হচ্ছে অম্ল নীল মাধ্যমকে, নীল লিটমাসকে লাল করে। অনীলা মানে কি বললাম? অম্ল নীল লিটমাসকে লাল করে। তাহলে অম্ল আলটিমেটলি লিটমাসকে কি করবে? লাল করবে। তাহলে এটাই দেখো আমি লিখেছি, লিটমাস অম্লীয় মাধ্যম কি হবে? লাল। অর্থাৎ লিটমাস নীল লিটমাসকে লাল করে। লিটমাস অম্লীয় মাধ্যমে কি হয়? নীলটা লাল হয়ে যায়, সেজন্য আমি কি বললাম? অনীলা। অম্ল নীল লিটমাসকে লাল করে, তাহলে আলটিমেটলি কি করছে? অম্ল লাল করছে। অম্ল কি করছে? লাল করছে। দেখো লিটমাস অম্ল লাল করছে। আর একটা হচ্ছে খালানি। এই খালানি হচ্ছে তোমার শিয়াব বাইরের নাম।
শিহাব ভাই এর নাম হচ্ছে খালানি। খালানি মানে কি? খালানি হচ্ছে খার লাল লিটমাসকে নীল করে। তাহলে একটা হচ্ছে অনীলা আর একটা হচ্ছে খালানি। খালানি মানে কি? খার লাল লিটমাসকে নীল করে। হ্যাঁ, এটা কিন্তু সবাই ভুলে ফেলে, যদি অনেক সহজ, অনেকে ভুল করে, মনে রাখতে পারো। আরেকটা জিনিস যেটা আমাদের ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষায়, আমি একটা অবজেক্টিভ ব্ল্যাঙ্ক লিখে আসছিলাম। আমি মনে করেছিলাম যে এটা মনে অ্যান্সার নাই। আমি যে বছর মেডিকেল ভর্তি পরীক্ষা দিই, অর্থাৎ 2012 সালে মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, যে ফেনপথ্যালিন ক্ষারীয় মাধ্যমে কি কালার দেয়? কি প্রশ্ন আসছে 2012 সালে? অর্থাৎ আমি যে বছর স্টুডেন্ট ছিলাম ওই বছর প্রশ্ন আসছে ফেনপথ্যালিন ক্ষারীয় মাধ্যমে কি কালার দেয়? আমি তো অপশনে খুঁজছি লালচে বেগুনি। আমি অপশনে খুঁজছি লালচে বেগুনি এবং দেখি যে লালচে বেগুনি অপশনে নাই এবং আমি ব্ল্যাঙ্ক রেখে আসলাম। আমার ভুল হলো। আমি ভাবছিলাম এটা মানে ব্ল্যাঙ্ক অ্যান্সার, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু কোনো ব্ল্যাঙ্ক থাকে না, কোনো ডাবল ট্রিপল থাকে না, সবই কিন্তু সিঙ্গেল অ্যান্সার। তো যাই হোক, আমি মনে করলাম ব্ল্যাঙ্ক আছে, কিন্তু আসলে প্রশ্নটা হচ্ছে কবির স্যারের বই থেকে। কবির স্যারের বইয়ে ফেনপথ্যালিনের কালার লালচে বেগুনি লেখা নেই, লেখা আছে হচ্ছে গোলাপি। সবাই লিখে রাখো, কবির স্যারের বইয়ে ফেনপথ্যালিন ক্ষারীয় মাধ্যমে কেমন দিবে? গোলাপি। এবং তোমরা এটা মনে রাখবা, যেখানে হাজারি স্যারের বইয়ে লালচে বেগুনি লেখা আছে, কি বললাম? যেখানে হাজারি স্যারের বইয়ে লালচে বেগুনি লেখা আছে, ঠিক সেখানে কবির স্যারের বইয়ে গোলাপি লেখা আছে। যেখানে কবির স্যারের বইয়ে গোলাপি লেখা আছে, সেখানে হাজারি স্যারের বইয়ে লালচে বেগুনি লেখা আছে। তো যেখানে তোমার অ্যান্সার ছিল যে ফেনপথ্যালিন ক্ষারীয় মাধ্যমে কি বর্ণ দেয়, লালচে বেগুনি ছিল না, ওটা অ্যান্সার ছিল গোলাপি। কিন্তু আমি কবির স্যারের বইয়ের এই ইনফরমেশনটা জানতাম না, সেজন্য আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় এটা অ্যান্সার করতে পারিনি। কিন্তু তোমরা আমার স্টুডেন্ট, আশা করি তোমরা পারবে। এখন দেখো ফেনপথ্যালিন কার কত পিএইচ এর পরিসর মনে রাখতে হবে। ফেনপথ্যালিন রাফলি মনে রাখবা 8 থেকে 10। ফেনপথ্যালিন কত? 8 থেকে 10। বইয়ে এখন দেয়া আছে 8.2 থেকে 9.8, অনেক বইতে দেয়া আছে 8.3 থেকে 10। এক এক বইতে এক এক মান। তো এই দশমিক নিয়ে খুব একটা মাথা খারাপ করার দরকার নেই। তোমরা মনে রাখবা যে ফেনপথ্যালিন এর মান আছে রাফলি 8 থেকে 10। এবার দেখো ক্রিসল রেড, ফেনল রেড। আমি বলেছি কফি হলো লাল। এই ক্রিসল রেড, ফেনল রেড, উপরে কি ক্রিসল রেড, নিচে হচ্ছে ফেনল রেড। এদের মানটা মনে রাখবা কিভাবে? দেখবা যে 72 থেকে 88, অর্থাৎ 7.2 থেকে 8.8, 72 থেকে 88। এইখান থেকে 4 বিয়োগ করলে ফেনল রেড হয়। ভাই মানে তো বুঝলাম না। ক্রিসল রেড খেয়াল করো, 7.2 থেকে 8.8, এখান থেকে তুমি 4 বিয়োগ করো। 4 বিয়োগ করলে কি হয়? 72 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 68। আর 88 থেকে 4 বিয়োগ করলে কি হয়? 8.4। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে ক্রিসল রেড যে মানটা আছে, অর্থাৎ 72 থেকে 88 4 বিয়োগ করলে অর্থাৎ 68, আর 88 4 বিয়োগ করলে 84, অর্থাৎ 68 থেকে 84, এটা হচ্ছে ফেনল রেডের মান। এরপরে দেখো লিটমাস। লিটমাস আর ব্রোমোথার্মাল ব্লু। লিটমাসের মান আমরা সবাই জানি 6 থেকে 8, সবাই জানি। কিন্তু কত? 6 থেকে 8। কিন্তু ব্রোমোথার্মাল ব্লু, ব্রোমোথার্মাল ব্লু এখান থেকে 4 বিয়োগ করতে হবে। তাহলে 8 থেকে যদি 4 বিয়োগ করি, অর্থাৎ 80 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 76, 7.6। ব্রোমোথার্মাল ব্লু হচ্ছে 6 থেকে 7.6। এখানে 4 বিয়োগটা শুধুমাত্র শেষ অংশে করতে হবে। তাহলে ব্রোমোথার্মাল ব্লু কত হবে? 6 থেকে 7.6। আর লিটমাস হচ্ছে 6 থেকে 8, এবং এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। লিটমাসের পিএইচ পরিসর কত? অ্যানসার কত? 6 থেকে 8। এবার মেডিকেল ভর্তি পরীক্ষা আমি একটা প্রশ্ন ফাঁস করে দিলাম, সেটা হচ্ছে একটা আসবে, সেটা হচ্ছে মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড। সবাই লিখে রাখো 2020, ইনশাআল্লাহ দেখা যাক আসে কিনা পরীক্ষায়। সেটা হচ্ছে মিথাইল রেড আর মিথাইল অরেঞ্জের পিএইচ পরিসর। তোমরা কি জানো যে আমার জন্মদিন কবে? আমার জন্মদিন হচ্ছে 4 অক্টোবর, অর্থাৎ অক্টোবর মাসের 4 তারিখ। এক। আর দ্বিতীয়ত হচ্ছে, সবাই কমেন্ট করে জানাও আমার ফেভারিট রং কি, আমার পছন্দের রং কি। সবাই একটু কমেন্ট করে দেখো যদি কার আন্দাজ হয়। আমার ক্যামেরার অপোজিট আজকে কে দাঁড়ায় আছে জানো? ক্যামেরার অপোজিটে দাঁড়ায় আছে হচ্ছে শিহাব। তো শিহাব দাঁড়ায় আছে। আমি শিহাবকে বললাম যে আমি তোমার কাছ থেকে মাঝে মাঝে কেমিস্ট্রি শিখি, তুমি হচ্ছে আমার কেমিস্ট্রি শিক্ষক, তুমি যদি দাঁড়ায় থাকো তাহলে আমি কিভাবে ক্লাস নিই? তো যাই হোক শিহাব, তুমি একটু দেখো আমার ফেভারিট কালার সবাই পারে। আমার ফেভারিট কালার কোনটা?
একজন বলছে পিঙ্ক। পিঙ্ক হচ্ছে তোমার ফেভারিট কালার। যে কমেন্ট করছে তা কার কার কে বলছে পিঙ্ক? নাম বলছে শারমিন মুক্তি। ঠিক আছে, শারমিনের ফেভারিট কালার। সবাই রেড বলছে। রেড বলছে। আমার আসলে আমার পছন্দের কালার হচ্ছে রেড। আমার পছন্দের কালার হচ্ছে রেড। যাই হোক, একটু আগে আমি কি বলছি, মামা লাল হলো, অর্থাৎ মামা মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, অম্লীয় মাধ্যমে লাল, ক্ষারীয় মাধ্যমে হলুদ। মামা লাল হলো। আমি এখন যেটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে যে এদের পিএইচ পরিচয়। এখন মিথাইল রেড, রেড কার ফেভারিট কালার? আমার ফেভারিট কালার। আমার জন্মদিন কবে? 14 অক্টোবর। তাহলে মিথাইল রেড কত হবে? 4 থেকে 6। 4 থেকে 6, অর্থাৎ মিথাইল রেড শুরু হবে কত দিয়ে? 4 দিয়ে। 4 দিয়ে কিন্তু আর কেউ নেই। 4 দিয়ে আর কেউই নেই। আচ্ছা, এরপর দেখো মিথাইল অরেঞ্জ। আমি সবাইকে জিজ্ঞাসা করি, বলো তো অরেঞ্জের কয়টা বর্ণ আছে? অনেকে গন্ডগোল করে, হ্যাঁ, যে অরেঞ্জের কয়টা বর্ণ আছে। অনেকে বলে 3টা, অনেকে বলে 4টা, অনেকে বলে 1 2 3, অনেকে বলে না ভাই এই এর মধ্যে আবার যুক্ত বর্ণ আছে, অনেকে বলে 4টা, গন্ডগোল করে। আচ্ছা ঠিক আছে, অরেঞ্জের 3ও হতে পারে, 4ও হতে পারে, তাই না? তাহলে পিএইচ রেঞ্জ কত হবে? 3 থেকে 4। তাহলে মিথাইল অরেঞ্জ, যেহেতু এখানে কয়টা অক্ষর বা কয়টা বর্ণ এটা নিয়ে গন্ডগোল আছে, 3 4 3 4, 3 হতে পারে, 4 হতে পারে। মিথাইল অরেঞ্জ হচ্ছে 3 থেকে 4। আর মিথাইল রেড, রেড যেহেতু শ্যাম ভাইয়ের ফেভারিট কালার, শ্যাম ভাইয়ের জন্মদিন হচ্ছে 14 অক্টোবর, তাহলে এটা কত হবে? 4 থেকে 6। ঠান্ডা মাথা দেখো, মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ এটা হচ্ছে 3 থেকে 4। এটাতে বলা 4 থেকে 6 কোনটা? মিথাইল রেড। এবার 6 থেকে 8 লিটমাস, 6 থেকে 8 লিটমাস। 4 বিয়োগ করে দিলে অর্থাৎ 6 থেকে 7.6, এটা হচ্ছে ব্রোমোথাইমাল গ্রুপ। আর একটু উপরে উঠলে কফি, কফি ক্রিসল রেড, ফেনল রেড। আমি বলছিলাম 72 থেকে 88 আর 68 থেকে 84, এটা একটু আলাদা মনে রাখবা। আর ফেনপথ্যালিন এটা সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে 8 থেকে 10 রাফলি যদি তুমি বলো। আর অ্যাকুরেট মনে রাখলে আমাদের বই 8.2 থেকে 9.8। তাহলে আশা করি এই ছকটা সবার মুখস্থ হয়ে গেছে। ছকটা অনেক কঠিন, ম্যাক্সিমাম স্টুডেন্ট মনে রাখতে পারে না। এবং আমি বলে দিলাম 2020 সালে এখান থেকে একটা প্রশ্ন আসবে, ফাঁস করে দিলাম। সবাই এটা সুন্দরভাবে মুখস্থ করে ফেলবা। এটা কত নম্বর পৃষ্ঠায় আছে? আমাদের 489 নম্বর পৃষ্ঠায় আছে। এখন আমি টিস্যু আছে আমার, সমস্যা নেই। এখন দেখো একটা জিনিস তোমাদের আমি শিখাই, এখান থেকে শিখাবো। এটাকে দেখা যায় নিচে লিখলে? জি জি, দেখা যাচ্ছে পুরো ক্লিয়ার। আচ্ছা, আর আমি প্রতিদিন যখন ক্লাস নিতে আসি, যখনই ক্লাস নিতে আসি, সেদিনই কেউ আসুক আর না আসুক, মাঝে মাঝে মইনুল ভাই থাকে, থাকে না, শ্যাম ভাই থাকে, থাকে না, তো জয় আসবেই। এবং এসেই ও ঘুমায় থাকবে। এখন ক্লাস হচ্ছে, ও ঘুমায় আছে, বেডে শুয়ে আছে জয় আর মইনুল একসাথে। আচ্ছা, এখন যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে সবল অ্যাসিড, সবল ক্ষার এর প্রশমন বিন্দু কত? আমি ছোট করে লিখছি, কারণ এটার সাথে মিলায় পড়তে হবে। হ্যাঁ, সবল অ্যাসিড, সবল ক্ষার। আচ্ছা, আরেকটা হচ্ছে সবল ক্ষার, দুর্বল অ্যাসিড। আরেকটা কি? দুর্বল ক্ষার। এটা দেখা যাচ্ছে? সবাই একটু কমেন্ট করতে দেখা যাচ্ছে? ছোট করে লিখছি কিন্তু একটু, হ্যাঁ। সবল অ্যাসিড, আরেকটা হচ্ছে দুর্বল ক্ষার, দুর্বল অ্যাসিড। আমার মনে রাখতে হবে এদের আমি যখন ট্রাইটেশন করব, সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা, এখন এইগুলো সবল অ্যাসিড, সবল ক্ষার, আমার মনে রাখতে হবে এদের প্রশমন বিন্দু কত। কি মনে রাখতে হবে? প্রশমন বিন্দু কত, এবং এই সময় কোন নির্দেশকটা আমার ব্যবহার করতে হবে, কোন নির্দেশকটা আমার ব্যবহার করতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। মনে রাখবা সবল অ্যাসিড, সবল ক্ষার দুইটাই সবল, পৃথিবীর যে কোনো নির্দেশক ব্যবহার করা যায়। অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে যে কোনো নির্দেশক। আর দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার পৃথিবীর কোনো নির্দেশকই ভালো না, কোনো নির্দেশক দিয়ে লাভ নেই, কোনো নির্দেশক প্রযোজ্য নয়। তাহলে আমি আবারও রিপিট করছি, যখন সবল অ্যাসিড, সবল ক্ষার হবে
তখন কোনো নির্দেশকই, যে কোনো নির্দেশক, সবল অ্যাসিড সবল ক্ষার যে কোনো নির্দেশক দিলেই হবে। কিন্তু যখন দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার থাকবে, দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার থাকবে, তখন কোনো নির্দেশকই প্রযোজ্য নয়। তো এই দুটাই পরীক্ষায় আসবে না। আসবে সবল ক্ষার দুর্বল অ্যাসিডে এখানে কোন নির্দেশক, আর দুর্বল ক্ষার সবল অ্যাসিড এখানে কোন নির্দেশক। তার আগে আমাদের পড়তে হবে প্রশমন বিন্দু। সবল অ্যাসিড সবল ক্ষারের প্রশমন বিন্দু হচ্ছে 7। কত বললাম? 7। কেন 7 হচ্ছে? একটা কমন সেন্স, বা দুইজনই সবল, দুইজনে যেহেতু সবল হচ্ছে ব্যালেন্স হয়ে কত হয়ে যাবে? 7। 7 মনে রাখতে হবে, আর একটা রেঞ্জে মনে রাখতে হবে যে 4 থেকে 10 হতে পারে। এটা ছোট্ট করে লিখে রাখো, বইয়ের মধ্যে আমাদের লেখা কিন্তু আছে, তোমরা হয়তো খুঁজে পাবে না যে সবল অ্যাসিড সবল ক্ষার প্রশমন বিন্দু 7, এটা অ্যাকুরেট। আর যদি রেঞ্জে বলি তাকে 4 থেকে 10। সবল ক্ষার দুর্বল অ্যাসিড, দেখো সবল ক্ষার, ক্ষার যদি সবল হয়ে যায় তাহলে 7 এর উপরে উঠে যাবে, পিএইচ কত উঠে যাবে? 7 এর উপরে। এর প্রশমন বিন্দু কত? 8.80। আর যদি ভাইয়া বলি যে রেঞ্জে, তাহলে কত বলবা? 8 থেকে 10। কত বলবা? 8 থেকে 10। অর্থাৎ সবল ক্ষার দুর্বল অ্যাসিড, যেহেতু ক্ষার সবল হয়ে গেছে, কি বললাম? ক্ষার সবল হয়ে গেছে, তাহলে প্রশমন বিন্দু অবশ্যই 7 এর উপরে উঠে যাবে, কত হবে? 8.8। আর দুর্বল ক্ষার সবল অ্যাসিড, দুর্বল ক্ষার সবল অ্যাসিড, অ্যাসিড এখন সবল, তাহলে পিএইচ 7 এর নিচে নেমে যাবে। পিএইচ 7 কত? 5.27। 5.27। যেহেতু কি বললাম, অ্যাসিড যেহেতু সবল বেশি, সেহেতু পিএইচটা 7 এর নিচে, 7 এর নিচে কত হবে? 5.27। ভাই যদি রেঞ্জে বলি তাহলে 4 থেকে 7। ছোট্ট করে রেঞ্জটাও আমাদের এখন মনে রাখতে হবে, আগের এডিশন গুলোতে ছিল না, বর্তমান এডিশনে চলে আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষা আসতে পারে, সবাই গুরুত্ব দিয়ে পড়ো। আর দুর্বল ক্ষার দুর্বল অ্যাসিড, এখানে কোনো প্রশমন বিন্দু নেই। দুর্বল ক্ষার দুর্বল অ্যাসিড, এখানে কোনো প্রশমন বিন্দু নেই। তাহলে আবারও আমি রিপিট করছি, সবল অ্যাসিড সবল ক্ষার প্রশমন বিন্দু হবে কত? 7। সবল ক্ষার দুর্বল অ্যাসিড, যেহেতু ক্ষার সবল তাহলে 7 এর উপরে উঠে যাবে, 8.80। দুর্বল ক্ষার সবল অ্যাসিড 5.27। আর সবল দুর্বল ক্ষার দুর্বল অ্যাসিড, এখানে কোনো প্রশমন বিন্দু থাকবে না। এখন কোন সময় কোন নির্দেশক আমার দিতে হবে? দেখো আমি বললাম কি, সবল ক্ষার দুর্বল অ্যাসিড, দেখো এইখানে আমার প্রশমন বিন্দু কত? 8.8। এখন 8.8 প্রশমন বিন্দু, তাহলে এমন একটা নির্দেশক আমার দিতে হবে যার পিএইচ পরিসর 8 থেকে 10 এর মধ্যে। কি বললাম? যেহেতু সবল ক্ষার দুর্বল অ্যাসিড, প্রশমন বিন্দু কত? 8.8। তাহলে এমন একটা নির্দেশক দিতে হবে যার পিএইচ পরিসর কার মধ্যে? 8 থেকে 10 এর মধ্যে। তাহলে বলে 8 থেকে 10 এর মধ্যে কার? ফেনপথ্যালিন। অর্থাৎ যেহেতু প্রশমন বিন্দু 8.8, তাহলে এরকম পিএইচ পরিসর কার আছে? ফেনপথ্যালিন। আরেকটা দেখো 5.27 কখন হবে? দুর্বল ক্ষার সবল অ্যাসিড। এখন এই 5 এর নিচে কার আছে? 5 এর নিচে তুমি দেখো মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড। অর্থাৎ যখন তোমার দুর্বল ক্ষার সবল অ্যাসিড হবে, যখন অ্যাসিড সবল হবে, তখন তোমার কি দিতে হবে? মিথাইল অরেঞ্জ মিথাইল রেড। তাহলে এক কথায় আমি একটু সংক্ষেপে বলে রাখি, যদি সবল ক্ষার হয় তাহলে উপরেরটা দিতে হবে, যদি সবল অ্যাসিড হয় তাহলে নিচের গুলো দিতে হবে। কি বললাম? যদি সবল ক্ষার হয় তাহলে উপরের নির্দেশক দিতে হবে, অর্থাৎ ফেনপথ্যালিন, যাদের রেঞ্জ 7 এর উপরে। আর যদি সবল অ্যাসিড হয় তাহলে নিচের গুলো দিতে হবে যাদের রেঞ্জ 7 এর নিচে, যেমন মিথাইল অরেঞ্জ মিথাইল রেড। তাহলে সবল অ্যাসিড দুর্বল ক্ষার। এখন সবাই মনে রাখো, একটা কোশ্চেন তোমাকে দিবে, কেমন কোশ্চেন? মনে করো অ্যাসিটিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইড। কি বললাম? অ্যাসিটিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি আমি ট্রাইটেশন করি তাহলে প্রশমন বিন্দু কত হবে? কেউ কমেন্ট করে জানাও তো। অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এর প্রশমন বিন্দু কত? অপশন আমি দিয়ে দিচ্ছি 7, 8.80, 5.27, আর একটা অপশন দিলাম হচ্ছে নেই। সবাই কমেন্ট করে জানাও অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রশমন বিন্দু কত? 4টা অপশন। সবাই কমেন্ট করছে 8.8। সবাই কমেন্ট করছে 8.8। কে 8.8 কেন? কারণ এখানে যে অ্যাসিডটা আছে এটা দুর্বল অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড একটা
সবল ক্ষার। আমরা জানি দুর্বল অ্যাসিড সবল ক্ষার, তাহলে অবশ্যই সাথের উপরে যে অপশনটা আছে সেটাই হবে আনসার ডি 8.80। এখন বলো এর ট্রাইটেশনে আমি কোন নির্দেশকটা ব্যবহার করব? সবাই একটু কমেন্ট করো, কোন নির্দেশক তুমি ব্যবহার করবা? মিথাইল অরেঞ্জ মিথাইল রেড নাকি ফেনপথ্যালিন? এটা ট্রাইটেশনে তুমি কোনটা ব্যবহার করবা? ফেনপথ্যালিন নাকি মিথাইল অরেঞ্জ মিথাইল রেড? সবাই একটু কমেন্ট করে আমাকে জানাও। শিহাব কি কমেন্ট করছে সবাই? এখন 8 ফেনোলেপথ্যালিন কমেন্ট করেছে অনেকে, ইফাত করেছে, মনিরুজ্জামান, ইতু, সবাই ফেনোলেপথ্যালিন কমেন্ট করছে। এই টাইপের এরা সব পারে, এরা আসলে সব এরা সবাই ব্রিলিয়ান্ট। হ্যাঁ, এরা সবাই ব্রিলিয়ান্ট। আমি এবছর ব্যাচকে নিয়ে অনেক আশাবাদী ইনশাআল্লাহ। যদিও এরা পড়াশোনার মধ্যে ছিল না, হ্যাঁ, গত 6-7 মাস ওরা একরকম পড়াশোনা করেই, তারপরেও এখন সবাই কষ্ট করছে। আর এখন যারা আসলে কষ্ট করছে শিহাব, তারাই কিন্তু এখন ভালো রেজাল্ট করবে। অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে জানো, যারা এখন পড়ছে না বা মনে করছে বাসায় বসে বসে পড়বো বা এরকম একটা চিন্তা ভাবনা আছে, এরা আসলে কম্পিটিশনের এই যুগে হারিয়ে যাবে। তো যাই হোক, তোমার পৃষ্ঠা নাম্বার 398 পৃষ্ঠা বের করো। 398 পৃষ্ঠা, অর্থাৎ প্রায় শুরুর দিকে। 398 পৃষ্ঠার জাস্ট একটা লাইন, সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলা ভর দেয়া আছে। সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলা ভর কত? 58.5 জাস্ট এই লাইনটা দাঁড়ায় ফেলো। এরপরে 399 নম্বর পৃষ্ঠা। 399 নম্বর পৃষ্ঠা আমরা জানি পানির আণবিক ভর, পানির আণবিক ভর এটা হচ্ছে 18 গ্রাম। আর তরল অবস্থায় পানির আয়তন, তরল অবস্থায় এই 1 মোল পানির আয়তন কত হবে? 18 ml। কিন্তু গ্যাসীয় অবস্থায় অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস ও 1 অ্যাটমসফিয়ার চাপে এই পানির আয়তন হয়ে যাবে 30.6 লিটার। এই লাইনটা দেওয়া আছে 399 নম্বর পৃষ্ঠায়। তোমরা সবাই সুন্দরভাবে দাগায় ফেলো। এরপরে 401 নম্বর পৃষ্ঠা, আমি জাস্ট একটা অঙ্ক, এই টাইপের অঙ্ক আসে, সেটা কি দেখো, সেটা হচ্ছে 3.2। সবাই বই খোলা রাখতে হবে। 401 নম্বর পৃষ্ঠায় অঙ্ক আছে 3.2। কি দেয়া আছে? একটি পানির অণুর ভর কত? কোশ্চেন কি দেয়া আছে? একটি পানির অণুর ভর কত? এই টাইপের কোশ্চেন মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে এবং প্রায় প্রতি বছরই আসে। সহজ, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের হাতে আগে ক্যালকুলেটর ছিল, এখন নেই। এখন আমার একটা আইডিয়া করে দাঁড়াতে হবে। তাহলে কিভাবে আমি অঙ্কটা করব? আমরা জানি যে পানির আণবিক ভর কত? 18 গ্রাম, তাই না? কারণ কতটি অণুর ভর 18 গ্রাম? আমরা জানি Na সংখ্যক, অর্থাৎ 6.022 into 10 to the power 23 সংখ্যক অণুর ভর হচ্ছে 18 গ্রাম, ঠিক না? পানির আণবিক ভর 18 মানে কি? এত সংখ্যক অণুর ভর হচ্ছে 18। তাহলে একটি অণুর ভর কত হবে? দেখো 18 divided by 6 into 6.02 into 10 to the power 23। রাফলি যদি আমি এটা হিসাব বলি, 6 দিয়ে আমি যদি ডাইরেক্ট কাটি দিই, মোটামুটি 3 হবে। অ্যাকুরেট না, ঠিক মোটামুটি একটা আইডিয়া আছে। 3 বা 3 এর থেকে একটু কম হবে, 2.99 বা 2.98 এরকম কিছু একটা হতে পারে। যাক, রাফলি 3 দিয়ে 18 আমি কাটি দিলাম 3, আর এটা যদি উপরে উঠে 10 to the power -23। তাহলে অঙ্কটা আমার হয়ে গেল। তোমরা অ্যানসার মিলাই দেখো যে অ্যানসার মিলে গেছে। তো এই টাইপের অঙ্ক আগে ক্যালকুলেটর ছিল তোমার কাছে, আগে, এখন ক্যালকুলেটর নাই, তোমার অঙ্ক করতে হবে। এরপর দেখো 402 নম্বর পৃষ্ঠা, অঙ্ক হচ্ছে 3.7। অঙ্ক হচ্ছে 402 নম্বর পৃষ্ঠা 3.7, যে 16 গ্রাম অক্সিজেনে অক্সিজেন অণুর সংখ্যা কত?
এখন কথা হচ্ছে অক্সিজেনে কিন্তু আছে 8, আছে 16, আছে 32। 8 কি পারমাণবিক সংখ্যা, 8 হচ্ছে পারমাণবিক সংখ্যা, 16 হচ্ছে পারমাণবিক ভর, আর 32 হচ্ছে আণবিক ভর। আর কথা হচ্ছে ভাইয়া কখন আমি কোনটা পাঠাবো? আমার কোশ্চেনে কি বলেছে? অক্সিজেন অণুর সংখ্যা, অণুর কথা বলেছে না? তাহলে আমি কোন ভর দেবো? পারমাণবিক ভর? নেভার। যেহেতু অণুর কথা বলেছে আমার বলতে হবে কি আণবিক ভর। আমরা জানি যে 32 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা কত? 6.02 × 10⁻23। তাহলে 1 গ্রাম অক্সিজেনের কত? 6.02 × 10⁻23 ডিভাইডেড বাই 32। তাহলে 16 গ্রামে কত? অর্থাৎ ঐকিক নিয়ম ছোটবেলা থেকে আমরা করছি। 16 গ্রামে কত হবে? 02 × 10⁻23 গুণ 16 ডিভাইডেড বাই 32। তো কাটাকাটি করলে 16 আর 32 2 থাকে, 2 দিয়ে 6 কাটে 3 হয়, অর্থাৎ 3.01 এরকম কিছু একটা থাকবে 23 গ্রাম। ঠিক। তাহলে দেখো একদম সহজ অঙ্ক, এই টাইপের অঙ্ক আমাদের থাকবে যেগুলো ঐকিক নিয়ম। জাস্ট মাথায় রাখতে হবে যখন পরমাণুর সংখ্যা বলবে তখন আমি পারমাণবিক ভর আমি ওখানে লিখব, যখন আমার অণুর সংখ্যা বলবে তখন আমি আণবিক ভর আমি দিব। তাহলে কখন পারমাণবিক ভর দিবা, কখন আণবিক ভর দিবা, এটা মনে রাখতে হবে। এরপর দেখো সমাধানকৃত অঙ্কের সংখ্যা হচ্ছে 3.9। এইটা ট্রিপল স্টার দিয়ে দাও। সমাধানকৃত অঙ্ক 3.9 ট্রিপল স্টার। এরপরে সবাই পৃষ্ঠা নম্বর বের করো। একবারে আমি তোমাদের বলি, সেটা হচ্ছে 421 নম্বর পৃষ্ঠা। কি বললাম? 421 নম্বর পৃষ্ঠা। সবার আগে মনে রাখতে হবে প্রমাণ দ্রবণ কাকে বলে। প্রমাণ দ্রবণ কাকে বলে? প্রমাণ দ্রবণ মানে কি? যে দ্রবণের ঘনমাত্রা আমরা জানি তাকে বলা হয় প্রমাণ দ্রবণ। কি বললাম? যে দ্রবণের ঘনমাত্রা আমি জানি সেটাই হচ্ছে প্রমাণ দ্রবণ। আমি তোমাকে বললাম 2m সোডিয়াম কার্বনেট, 2 মোলার সোডিয়াম কার্বনেট, এটা কি প্রমাণ দ্রবণ? ভাই একটু 10 সেকেন্ড টাইম দেন ভাই। হচ্ছে নাকি ব্লাড? একটু ব্ল্যাক হচ্ছে। ওই ভাই মাঝে মধ্যে একটুখানি সমস্যা হয়। আচ্ছা, একটা ভিডিও আসলে আমি অ্যানালাইসিস করছি লাস্ট 2 দিন ধরে, যে আসলে যত ভালো নেটওয়ার্ক কোয়ালিটি ইউজ করি না কেন আসলে হচ্ছে 40 মিনিট 30 মিনিটে একবার জাস্ট 40-50 সেকেন্ডের একটা ব্লারিং হবে, এবং এটা আসলে কোনো সিস্টেম আপডেটেই আসলে হচ্ছে না। একাধিকবার ডিভাইস চেঞ্জ করছি, নেটওয়ার্ক চেঞ্জ করছি, 40 মিনিট পরে কিন্তু আসলে হয় না। 40 মিনিট পর 1-2 মিনিট একটা ব্রেক যায়। এটা আসলে তোমাদের রেস্ট নেওয়ার জন্য আমি দিই, তোমরা একটু হাসি খুশি থাকতে পারো। এখন দেখো আবার ঠিক হয়ে গেছে, 2 মোলার সোডিয়াম কার্বনেট দেখা যাচ্ছে ঠিক মতো। এখন দেখো আমি তো এটা নিয়ে আসলে তোমরা মন খারাপ করবা না, মন খারাপ করার কিছু নেই। অন্যান্য কোচিং এর লাইভের অবস্থা আরো খারাপ। আমি এক কোচিং এর বিখ্যাত খুলনার কোচিং এর কথা শুনলাম, তাদের লাইভে থাকে 34-35 জন, নাম বলতেছি না কারণ 34-35 এর প্রথম সংখ্যায় তাদের নাম। যাই হোক, হচ্ছে এই করো, তোমরা ক্লাস করো, ওই প্রজেক্টরে লাইভ হচ্ছে, এরকম বোর্ডে লাইভে ক্লাস অনেক সুন্দর হয়, বুঝছো? ক্লাস করো সবাই। আচ্ছা এখন ক্লিয়ার হয়ে গিয়েছে, এখন কোনো সমস্যা নেই। ক্লিয়ার হয়ে গিয়েছে। আচ্ছা দেখো প্রমাণ দ্রবণ, তাহলে এটাকে প্রমাণ দ্রবণ বলতে পারবো আমি? আমি বললাম 2 মোলার সোডিয়াম কার্বনেট, অথবা আমি বললাম 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এই দুইটার মধ্যে তুমি আমাকে বলো এইটা আর এইটা কোনটা হচ্ছে প্রমাণ দ্রবণ? সবাই একটু কমেন্টে জানাও। ঠিক আছে, সবাই একটু কমেন্টে জানাও। দুইটা আছে, একটা হচ্ছে 2 মোলার সোডিয়াম কার্বনেট, একটা 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এই দুইটার মধ্যে কোনটা প্রমাণ দ্রবণ? জুমে 40 মিনিট পর মিটিং ব্রেক হয় না, 40 মিনিট পর এটা ব্রেক। সবাই একটু কমেন্ট করে জানাও এই দুইটার মধ্যে কোনটা প্রমাণ দ্রবণ। সবাই একটু কমেন্ট করে জানাও। সবাই বলছে বোথ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এই জিনিসটা জানতে চাচ্ছি। প্রমাণ দ্রবণ মানে হচ্ছে যে যার ঘনমাত্রা আমি জানি। দেখো সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা কত? 2 মোলার, আমি জানি। সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত? 0.1 মোলার, আমি জানি। অর্থাৎ যার ঘনমাত্রা আমি জানি সেটাই হচ্ছে প্রমাণ দ্রবণ। এখন এই প্রমাণ দ্রবণকে কয়েকটা ক্লাসিফাই করা যায়। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে মোলার, এটা হচ্ছে 1m,
ডেসিমোলার হচ্ছে 0.1 m, সেন্টিমোলার হচ্ছে 0.01 m, এন্ড সেমিমোলার আমরা জানি ফাইনালের আগে কি হয়, সেমিফাইনাল। ফাইনাল খেলার আগে কি হয়, সেমিফাইনাল খেলা হয়। তো এই সেমি মানে কি, অর্ধেক, তাহলে সেমিমোলার হবে 0.5 মোলার। তাহলে এই চারটা জিনিস আমাদের মনে রাখতে হবে। দেখো সবাই বোর্ডের দিকে তাকাও। মোলার হচ্ছে অন মোলার, অন এম, ডেসিমোলার হচ্ছে 0.1, সেন্টিমোলার ঘোরায় যাবে হচ্ছে সেন্টিমোলার আর সেমিমোলার, এই দুইটার মধ্যে। যেহেতু সেমিফাইনাল, ফাইনালের আগে অর্ধেক যেটা সেমিফাইনাল, সেটা হচ্ছে সেমিমোলার। তাহলে 0.5 মোলার, এটা হচ্ছে সেমিমোলার। আর সেন্টিমোলার হচ্ছে 0.01, সেন্টিমোলার কথা বললাম 0.01, আর সেমিমোলার হচ্ছে 0.5 মোলার। যেন মনে থাকে, ভেরি 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 ইম্পর্টেন্ট। এরপরে আমাদের খুবই সস্তা একটা জিনিস, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই সহজ একটা জিনিস, সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। কি বললাম, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের চারটা বৈশিষ্ট্য আছে, তোমরা বইয়ে দেখায় ফেলো। এই চারটা বৈশিষ্ট্য 100% ম্যাথ। এই চারটা বৈশিষ্ট্য বুঝে না বুঝে মুখস্থ করে ফেলতে হবে। এখন দেখো যে প্রাইমারি এর বৈশিষ্ট্য হচ্ছে বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়। কি বললাম, বিশুদ্ধ অবস্থায় তুমি প্রস্তুত করতে পারবে, নাম্বার 1। নাম্বার 2, বাতাস বা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। তারপর নাম্বার 3, রাসায়নিক নিক্তি, অর্থাৎ যে নিক্তিতে আমি একে পরিমাপ করব, রাসায়নিক নিক্তির কোনো ক্ষয় করে না। এবং ঘনমাত্রা অনেক দিন, দীর্ঘদিন অপরিবর্তিত থাকে। তাহলে আমি আবারও রিপিট করছি যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য চারটা, সবাই বইতে একটু সুন্দরভাবে দাগায় ফেলো। নাম্বার 1 কি বললাম, বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়। নাম্বার 2, বাতাস বা জলীয় বাষ্প বা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। নাম্বার 3, রাসায়নিক দিকটির কোনো ক্ষয় করে না। নাম্বার 4, ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে, অর্থাৎ ঘনমাত্রা পরিবর্তন হয় না। সেকেন্ডারি এর উল্টাগুলো হবে। আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা যেটা লাগবে, প্রাইমারি এবং সেকেন্ডারির উদাহরণ আমরা সবাই জানি মোটামুটি, তারপরেও আমি একটু বলছি যে প্রাইমারির উদাহরণগুলো কি কি। প্রাইমারির উদাহরণগুলো হচ্ছে তোমার দেয়া আছে পটাশিয়াম ডাইক্রোমেট, তারপরে হচ্ছে H2C2O4, এটাকে বলা হয় অক্সালিক অ্যাসিড বা কেলাসিত অক্সালেট। আবার আরেকটা আছে Na2C2O4। আরেকটা দেয়া আছে, সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। মানে আমি চারটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ লিখলাম। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ অনেকগুলো আছে, সোডিয়াম হাইড্রক্সাইড, H2SO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, HCl, অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে। আমরা মনে রাখবো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আমরা সংক্ষেপে, এটা 1972 সাল থেকে এটা চলছে, একটা চোরাই নিয়ম আছে যে প্রাইমারি আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ মনে রাখার সিস্টেম। সেটা হচ্ছে সি থাকলেই প্রাইমারি। কি বললাম, সি থাকলেই প্রাইমারি, HCl বাদে। সবাই সুন্দরভাবে লিখে রাখো, সি থাকলেই সেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সি থাকলেই সেটা কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, শুধুমাত্র HCl বাদে। মানে কি ভাইয়া, সি থাকলে প্রাইমারি মানে? সি মানে কি কার্বন? না না, সি মানে কার্বন না, এখানে সি মানে ক্রোমিয়ামের সি হতে পারে, সি আবার কার্বনের সিও হতে পারে, মানে সি থাকতে হবে মেইন কথা। অর্থাৎ এখানে দেখো ক্লোরিনের সি, ক্লোরিনের সি এখানে কিন্তু আসেনি। তাহলে তুমি এটা মনে রাখতে পারো ক্লোরিনের সি বাদে, এটা মনে রাখতে পারো, অথবা HCl বাদে। হ্যাঁ, তো পরীক্ষার জন্য তোমরা সংক্ষেপে মনে রাখবে সি থাকলে প্রাইমারি। যেমন পটাশিয়াম ডাইক্রোমেট, তারপরে অক্সালিক অ্যাসিড, দেন অক্সালেট আয়ন, আরেকটা হচ্ছে কি বললাম, সোডিয়াম কার্বনেট। ভাই অক্সালিক অ্যাসিডের সংকেতটা মনে থাকে না। দেখো অক্সালিক অ্যাসিডের সংকেত হচ্ছে COOH বন্ড COOH, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিডের সংকেত। তাহলে তুমি যদি সংক্ষেপে লেখো তাহলে কি হবে বলো তো, H2C2O4। খুবই সহজ।
অক্সালিক অ্যাসিডের সংকেত সবাই মনে রাখতে ভয় পায়। হ্যাঁ, COOH COOH যদি বন্ডিং থাকে এটাকে বলা হয় অক্সালিক অ্যাসিড। এর সংকেতটা হচ্ছে এরকম। যাই হোক, ওটা আমাদের লাগবে না। আমাদের কি লাগবে? সি থাকলেই প্রাইমারি, যেমন পটাশিয়াম ডাইক্রোমেট, অক্সালিক অ্যাসিড, দেন সোডিয়াম অক্সালেট, দেন সোডিয়াম কার্বনেট। সি থাকলেই প্রাইমারি, শুধুমাত্র কোনটা ব্যতিক্রম? HCl বাদে। সবাই কমেন্ট করো, এই কথাটা লেখো, সি থাকলেই প্রাইমারি, HCl বাদে। সবাই কমেন্ট করো, কি লিখবা? সি থাকলেই প্রাইমারি, HCl বাদে। ভেরি 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 ইম্পর্টেন্ট। এই পৃষ্ঠাটা সবার টানা মুখস্থ থাকা চাই, মনে থাকে যেন। আচ্ছা, এরপরে আমরা নেক্সট টপিকে চলে যাব। তো প্রাইমারি এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, তোমরা সবাই কমেন্ট করো, সি থাকলেই প্রাইমারি, HCl বাদে। সবাই লিখে একটু কমেন্ট করো সুন্দরভাবে। আচ্ছা, এরপরে পিপিএম এর অঙ্ক আছে। আমি এটা একটু সবার শেষে করাবো, পিপিএম এর অঙ্ক। জাস্ট পিপিএম সম্পর্কে সবাই নিজের হাতে একটু লিখে রাখো। পিপিএম ইজ ইকুয়াল টু মিলিগ্রাম পার লিটার বা মিলিগ্রাম পার কেজি। এই দুইটা লিখে রাখো। বইটা আরো আছে, সবাই সব বলতে গেলে মনে রাখতে গেলে ভুলাই ফেলে। যে দুইটা পরীক্ষায় আসবে আমি শর্ট করে দিলাম, এই দুটাই মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। কি কি? একটা হচ্ছে পিপিএম ইজ ইকুয়াল টু মিলিগ্রাম পার লিটার, আর কি বলা যায়? মিলিগ্রাম পার কেজি। এটাকে বলা হয় পিপিএম। এটা আছে আমাদের 429 নাম্বার পৃষ্ঠায়, খুবই ইম্পর্টেন্ট। এটা একটু নিজের হাতে সবাই লিখে রাখো এবং সবাই একটু পারলে কমেন্ট করো, পিপিএম ইজ ইকুয়াল টু মিলিগ্রাম পার লিটার, মিলিগ্রাম পার কেজি। সবাই একটু সুন্দরভাবে কমেন্ট করো। শিহাব, সবাই কি কমেন্ট করেছে যে সি থাকলেই প্রাইমারি? সি থাকলেই প্রাইমারি, HCl বাদে। কমেন্টে কমেন্টে একদম ভরে গিয়েছে। ভরে গেছে। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই কমেন্ট করো। হ্যাঁ, 400 জন লিখছে almost। ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এরপরে আমি অঙ্কগুলো করাই দিব। হ্যাঁ, আমি কিন্তু প্রথমেই একদম ক্লাসের ইম্পর্টেন্ট টপিক 2020 সালের হট টপিক কিন্তু আমি পড়াই দিছি। তোমরা আবার একটু দেখবা, এবং আমি কিন্তু লাইভ ক্লাস ডিলিট করে দেবো। হ্যাঁ, আমি কিন্তু লাইভ ক্লাস ডিলিট করে, আমি বলেছি ডিলিট করে দেবো মানে আমি ডিলিট করে দেবো। সেজন্য সবাইকে আমি 12 ঘন্টা সময় দেবো, অর্থাৎ কালকে সকালবেলা উঠে দেখবা ক্লাসটা নাই। যা দেখার, যা পড়ার আজকে রাত্রের মধ্যে দেখে ফেলবা, ঠিক আছে? সবার ক্লাস থাকতে পারে, কিন্তু আমি ক্লাস রাখবো না, আমার ক্লাস লাইভ করতে হবে, ঠিক আছে? তোমার মনের ভাই অনেক বড় মনের, শিয়াব ভাইয়ের মন আরো বড়, ঠিক আছে? ওদের ক্লাস থাকতে পারে, কিন্তু আমার ক্লাস থাকবে না, ঠিক আছে? আমি 12 ঘন্টা, সবাই আমাকে রিকোয়েস্ট করেছে, অনেকে আজকে বলেছে ভাইয়া কারেন্ট থাকবে না, থাকবে না, অনেকে কমেন্ট করেছে। প্লাস সকালবেলা আমাদের মনির ভাই আম্মুটা অসুস্থ ছিল, সবাই একটু দোয়া করবা। আন্টি হসপিটালে একটু ভর্তি আছে, তবে আল্লাহর রহমতে এখন অনেক ভালো আছে। গতকালকে একটু অসুস্থ ছিল বেশি, গতকালকে বিকালে। তা আলহামদুলিল্লাহ আজকে সুস্থ আছে, তারপরেও হসপিটালে আছে। সবাই মনির ভাই আম্মুর জন্য একটু দোয়া করবা, ঠিক আছে? ইনশাআল্লাহ আন্টি যেন খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মধ্যে চলে আসে। আচ্ছা, এরপরে যেটা আমাদের লাগবে জারণ বিজারণ। কি বললাম? জারণ বিজারণ বিক্রিয়া, যেটা ছোটবেলা থেকে পড়ছি, এবং আমি পড়তে পড়তে বা পড়াইতে পড়াইতে আর ভালো লাগে না। এটা ক্লাস 7-8 এর পড়া। একটা হচ্ছে জারণ বিক্রিয়া, আর একটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। কি বললাম? জারণ বিক্রিয়া আর একটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। আমি খুব সংক্ষেপে বলি। দেখো, জারণ বিক্রিয়া, জারণ মানে মনে রাখবো হচ্ছে ছাড়ন। জারণ মানে কি? ছাড়ন। কিসের ছাড়ন? ইলেকট্রনের ছাড়ন। অর্থাৎ যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয়, ছাড়ন হয়, তাকে বলা হয় জারণ, ঠিক আছে? তাহলে জারণ মানে কি? ছাড়ন। আর বিজারণ বিক্রিয়ায় কি হয়? ইলেকট্রন গ্রহণ করে। বিজারণ বিক্রিয়া কি হয়? ইলেকট্রন গ্রহণ করে। তাহলে জারণ মানে কি বললাম? ছাড়ন। অর্থাৎ জারণে ইলেকট্রন ছাড়ে, জারণে ইলেকট্রন ত্যাগ হয়, আর বিজারণে ইলেকট্রন কি হয়? গ্রহণ হয়। এখন তুমি ঠান্ডা মাথায় খেয়াল করো, জারক মানে কি আর বিজারক মানে কি? জারক মানে কি? যারা ইলেকট্রন গ্রহণ করে। আর বিজারক মানে কি? যে ইলেকট্রন ত্যাগ করে। একটু কনফিউজিং লাগলো না? একটু কনফিউজিং। জারক মানে কি? যারা ইলেকট্রন গ্রহণ করে। আর আমি বিজারণ বিক্রিয়া দেখা লিখছি যে বিজারণ বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে? গ্রহণ করে না বলে গ্রহণ হয় বা গৃহীত হয়। তাহলে দেখো, জারক কারা? যারা ইলেকট্রন
গ্রহণ করে আর বিজারক কারা, তারা ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ যারা ইলেকট্রন ছাড়ে। ঠান্ডা মাথায় দেখো, বিজারক ইলেকট্রন ত্যাগ করে, কোন বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয়? সেটা হচ্ছে জারণ বিক্রিয়ায়। তাহলে বিজারক কোন বিক্রিয়ায় অংশগ্রহণ করে? বিজারক কিন্তু জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এটা ভুল করা যাবে না, একদম ছোট মানুষের পড়া। আর কি জারক? জারক মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। কোন বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হয়? সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে জারক হচ্ছে বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ঠিক আছে, এখন আমাদের একটা যেটা সেটা হচ্ছে জারক। জারক কি করে? জারকের কিন্তু নিজের জারণ হয়, অর্থাৎ না সরি, জারক কি করে? জারণ ঘটায়। জারক কি করে? জারণ ঘটায়। আর জারকের নিজে কি হয়? সেটা হচ্ছে বিজারিত হয়। এই টার্মগুলো আমাদের মনে রাখতে হবে। আমি আবারও রিপিট করছি, দেখো, সেটা হচ্ছে জারণ মানে কি? ছাড়ন। জারণ মানে কি? ইলেকট্রনের ছাড়ন। কে ছাড়ে? বিজারক ছাড়ে। তাহলে জারণ বিক্রিয়ায় কে? বিজারক। জারণ বিক্রিয়ায় কে? বিজারক। জারণ মানে ছাড়ন, ইলেকট্রনের ছাড়ন। ইলেকট্রন কে ছাড়ে? বিজারক। তাহলে জারণ বিক্রিয়ায় কে অংশগ্রহণ করে? বিজারক অংশগ্রহণ করে, এটাই আমি লিখেছি। আর বিজারণ প্রক্রিয়া কি হয়? ইলেকট্রন গ্রহণ হয়। কে ইলেকট্রন গ্রহণ করে? জারক। তাহলে বিজারণ বিক্রিয়ায় কে অংশগ্রহণ করে? জারক অংশগ্রহণ করে। আচ্ছা, আর একটা জিনিস, জারক কি ঘটায়? জারক কি ঘটায়? জারক কিন্তু জারণ ঘটায়, কিন্তু নিজে বিজারিত হয়। তো এই টার্মগুলো আমাদের মনে রাখতে হবে অনেক ছোটবেলার পর। এখন আমি দেখেছি যে অনেকে মুখস্থ করে, শিহাব, অনেকে মুখস্থ করে জারক কোনটা বিজারক কোনটা মুখস্থ করে। এটা কি আসলে মুখস্থ করার জিনিস? নিচের কোনটি জারক, নিচের কোনটি বিজারক, হ্যাঁ মেডিকেল ভর্তি পরীক্ষা আসবে ভাই, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তারপরে তুমি এটা বুঝানো বুঝে মুখস্থ করবা। অনেকে মুখস্থ করে, অনেকে মুখস্থ করায়ও, সব করার মুখস্থ করায়ও। অন্যান্য কোচিং এ দেখবা মুখস্থ করে নিবা, এটাকে মুখস্থ করার জিনিস, এটা তো বোঝার জিনিস। এত জিনিসকে মুখস্থ করে পড়া যাবে নেভার। আমি যদি তোমাকে বলি H2SO4 এ জারক না বিজারক? এখন তোমার কথা হচ্ছে ভাইয়া জারক মানে হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করে, আর বিজারক মানে হচ্ছে যে ইলেকট্রন ত্যাগ করে। আমরা ছোটবেলা থেকে বলছি যে বিজারক হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে। এখন কথা হচ্ছে এ জারক না বিজারক, তুমি কনফিউজ। তুমি ঠান্ডা মাথায় এই সালফারের জারণ সংখ্যা বের করো। সালফারের জারণ সংখ্যা কি? +6। আমরা জানি যে সালফারের জারণ সংখ্যা -2 হয়, 0 হয়, +2 হয়, +4 হয়, +6 হয়। +6 এর বেশি কিন্তু আর হয় না। অনেকে বলে +8। হ্যাঁ, সালফারকে মাঝে মাঝে S8 লেখা হয়, এটা 8টা কিন্তু জারণ সংখ্যা না। হ্যাঁ, S8 লেখা হয়, সালফারকে মাঝে মাঝে S8 লেখা হয়, কিন্তু জারণ সংখ্যা না কিন্তু 8। ঠিক আছে, জারণ সংখ্যা কি কি? -2, 0, +2, +4, +6। এখন দেখো যে আমি +2 আছে, যদি আরো দুইটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে +4 হয়ে যাবে। +4 যদি আরো দুইটা ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে কি হবে? +6। ঠিক কি না? যে আমার যত ইলেকট্রন ত্যাগ করবে প্লাসের মান তত বাড়বে। যেমন সোডিয়াম ছিল, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলে কি? সোডিয়াম 1+। বা ম্যাগনেসিয়ামের কথা যদি বলি, ম্যাগনেসিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে ম্যাগনেসিয়াম 1+, আর একটা ইলেকট্রন ত্যাগ করলে কি হবে? ম্যাগনেসিয়াম 2+। তাহলে যত ইলেকট্রন ত্যাগ করবে তার পজিটিভিটি বাড়বে। আচ্ছা ঠিক আছে, এখন আমি ধরলাম H2SO4 হচ্ছে একটা বিজারক। আমি কি ধরলাম? তর্কের খাতিরে H2SO4 একটা বিজারক। বিজারক মানে কি? ইলেকট্রন ত্যাগ করবে। এখন ত্যাগ করে তাহলে +6 কি হতে হবে? +8। যদি ত্যাগ করে ইলেকট্রন, যদি H2SO4 যদি আর ইলেকট্রন ত্যাগ করে +8 হতে হবে। এই 8 কি পসিবল? পসিবল না।
যেটা -2 0 +2 +4 +6 +6ই হচ্ছে হাইয়েস্ট, এর চেয়ে বেশি হতে পারে না। তাহলে একে আর ত্যাগ করতে পারবে? পারবে না। অর্থাৎ +6 এটাই ওর সর্বোচ্চ, আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, তাহলে অবশ্যই এ বিজারক না। এ কি হবে? জারক। আমি তোমাকে আরেকটা জিনিস দিয়ে একটু বোঝাই দিই। মনে করো একটু সহজ উদাহরণ দিয়ে দিই। আমি দিলাম ফেরিক ক্লোরাইড। কি উদাহরণ দিলাম? ফেরিক ক্লোরাইড। এটা জারক না বিজারক? আগে ভাইয়া এটা তো আয়রন 3+ আছে, এটা আয়রনকে আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে? 4+ হতে পারবে আয়রন? আয়রন তো 4+ হতে পারবে না, অর্থাৎ ইলেকট্রন আর ত্যাগ করতে পারবে না, অর্থাৎ এটা কিন্তু বিজারক নয়। কেন বিজারক নয়? কারণ কি ইলেকট্রন ত্যাগ করলে 3+ তো 4+ হতে হবে, আয়রন তো 4+ হয় না, অর্থাৎ আয়রন 3+ সেটা অবশ্যই অবশ্যই জারক। আমার কথা কি বুঝতে পেরেছো? আমি আরেকটা উদাহরণ দিই। দেখো H2S, এটা জারক না বিজারক? H2S সবাই একটু দেখো তো, এখানে সালফারের জারণ সংখ্যা কত? -2। জানো এটা? এখানে সালফার জারণ সংখ্যা কত? -2, কারণ হাইড্রোজেনটা +2, তাহলে এর সালফার জারণ সংখ্যা কি? -2। তো সালফার ইলেকট্রন গ্রহণ করেছে এখানে, তাই না? এখন সালফার কি আর ইলেকট্রন গ্রহণ করতে পারবে? সালফারের সর্বনিম্ন জারণ সংখ্যা কিন্তু -2, এর চেয়ে কম কিন্তু আর হয় না। অর্থাৎ H2S এর অলরেডি জারণ সংখ্যা -2, এ আর ইলেকট্রন গ্রহণ করতে পারবে না। ইলেকট্রন গ্রহণ করলে -3 -4 হতে হবে, কিন্তু এ আর গ্রহণ করতে পারবে না, অর্থাৎ গ্রহণ করার ক্ষমতা নাই। তাহলে এ কিন্তু আর জারক নয়, এ জারক নয়। এ কি? এ হচ্ছে বিজারক। H2S কি? একটা বিজারক। কথা কি বুঝতে পেরেছো? এখন হঠাৎ করে আমি তোমাকে বললাম নাইট্রিক অ্যাসিড, এটা জারক নাকি বিজারক? সবাই কমেন্ট করে জানাও, সবাই কমেন্ট করে জানাও। এই নাইট্রিক অ্যাসিড এটা জারক নাকি বিজারক? মুখস্থ করার কিছু নাই, সবাই কমেন্ট করো, কমেন্ট করে আমাকে জানাও নাইট্রিক অ্যাসিড এটা জারক নাকি বিজারক। সবাই একটু কমেন্ট করে জানাও। এটা জারক নাকি বিজারক? সবাই কমেন্ট নাইট্রিক করছে অ্যাসিড এটা জারক নাকি বিজারক? সবাই কমেন্ট করছে জারক, সবাই জারক কমেন্ট করছে। কি বলো, কোনো বিজারক? নাইট্রিক অ্যাসিড জারক, এই বুঝলা? নাইট্রিক অ্যাসিড কি জারক হবে? এটা তো বিজারক হওয়ার কথা না, নাকি জারক হওয়ার কথা? উপধর্মী জারক বিজারক বই। না, অনেকে কমেন্ট করতে পারে যে জারক বিজারক ভাই, কেউ কি কমেন্ট করছে? না না, জারক বিজারক উভয় এখন পর্যন্ত করে নাই কেউ। কি কমেন্ট করেনি না? একজন বিজারক করেছে। একজন বিজারক বলেছে, হ্যাঁ, যে বলেছে সে চিন্তা করে বলেছে যে এটা বিজারক, কিন্তু তার চিন্তাটা হইছে, কিন্তু কি হয়েছে? ভুল, ভুল হয়েছে। আচ্ছা দেখো, নাইট্রিক অ্যাসিড এই নাইট্রোজেনের জারণ সংখ্যা কত? এখানে হিসাব যদি করো, এটা -6, এটা +1, তাহলে এখানে কত হবে? +5। অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের যে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের জারণ সংখ্যা +5। এখন বল, এই নাইট্রোজেন কি কোনোদিন +7 তুমি দেখছো? নাইট্রোজেন আছে হচ্ছে 3+ আর আছে 5+। তুমি কি কোনোদিন নাইট্রোজেন 7+ দেখেছো? নাইট্রোজেনের ইলেকট্রনই আছে 7টা, সে 7টায় দান করে দিতে পারবে? নেভার। তো এটা তো আর দান করতে পারবে না, অর্থাৎ 5+ থেকে 6+ বা 7+ তো আর হতে পারবে না, অর্থাৎ দান করার ক্ষমতা কিন্তু আর নেই। দান করতে পারলে বিজারক হতো, তো ও তো আর দান করার ক্ষমতা নেই, ও এখন কি করতে পারবে? শুধু গ্রহণ করতে পারবে, অর্থাৎ 5+ থেকে কমে নিচের দিকে নামতে পারবে, কিন্তু 5 এর প্লাস এর বেশি আর হতে পারবে না, অর্থাৎ দান আর করতে পারবে না, অর্থাৎ এটা বিজারক নয়, এটা হচ্ছে জারক পদার্থ। আমার কথা কি বুঝতে পারছো? এখন ঠান্ডা মাথায় আমাকে কেউ কেউ বলো যে সালফার ডাইঅক্সাইড, এটা কি? সালফার ডাইঅক্সাইড, এখানে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +4, আমরা সবাই জানি সালফারের জারণ সংখ্যা +4। সবাই কমেন্ট করো যে এটা জারক নাকি বিজারক। সালফার ডাইঅক্সাইড
এটা জারক নাকি বিজারক? সবাই কমেন্ট করো। নেহাল কর বলছে বোথ, হিমেল বোথ। এটা বলছে যে হ্যাঁ বোধ হতে পারে, হ্যাঁ এটা জারক বিজারক উভয়ই হতে পারে। কেন হতে পারে? দেখো সালফারের যে জারণ সংখ্যা আছে সেটা -2 হতে পারে, 0 হতে পারে, +2 হতে পারে, +4 হতে পারে, +6 হতে পারে। অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি যে সালফার ডাইঅক্সাইডের জারণ সংখ্যা হচ্ছে +4। ও যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি হবে? +6। আর দুইটা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে কি হবে? +2। অর্থাৎ সালফার ডাইঅক্সাইড একদিকে ইলেকট্রন ত্যাগ করে +6 হতে পারবে, আর একদিকে ইলেকট্রন গ্রহণ করে +2 হতে পারবে। অর্থাৎ ত্যাগ 2 হতে পারবে, 0 -2 সবই হতে পারবে আর কি। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি যে দুইটা সালফার ডাইঅক্সাইড দ্বারা, অর্থাৎ এটা জারকও হতে পারে, বিজারকও হতে পারে, আবার জারকও হতে পারে, অর্থাৎ ত্যাগও করতে পারে, গ্রহণও করতে পারে। বাট আমি যদি তোমাকে বলতাম সালফার ট্রাইঅক্সাইড, দেখো সালফার ট্রাইঅক্সাইড কি? +6, অলরেডি +6। ওকে আর ত্যাগ করতে পারবে? ও কিন্তু আর ত্যাগ করতে পারবে না, শুধু গ্রহণ করতে পারবে। অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইড শুধুমাত্র জারক। সালফার ট্রাইঅক্সাইড শুধুমাত্র জারক, কিন্তু সালফার ডাইঅক্সাইড জারক বিজারক উভয়। তো আমি একদম উপরে দেখো আমি লিখেছি যে জারক বিজারক উভয়ই 5টা উদাহরণ। এটা তোতা পাখির মতো মুখস্থ করে বলবা, তোতা পাখির মতো। জারক ও বিজারক হিসেবে কারা কারা আছে? O3 অর্থাৎ ওজন লিখে ফেলো, একটা হচ্ছে H2O2 এটাও লিখে ফেলো, একটা কার্বন মনোক্সাইড, আয়রন 2+, সালফার ডাইঅক্সাইড আরো লেখা যায় SN2+। হ্যাঁ, সবই কি জারক বিজারক উভয়ই। এখন কথা হচ্ছে ভাইয়া H2O2 যে জারক বিজারক উভয়ই, এর প্রমাণ কি? H2O2 একটা পারঅক্সাইড, পারঅক্সাইডে অক্সিজেনের জারণ মান হচ্ছে -1। মনে রাখবা যে কোনো পারঅক্সাইডে হাইড্রোজেনের অক্সিজেনের জারণ মান কত? -1। যেহেতু অক্সিজেনের জারণ মান -1, এটা কিন্তু একদিকে -2 হতে পারবে, আর একদিকে ক্রমে 0 হতে পারবে, অর্থাৎ দুই দিকে লাইন ফাঁকা আছে। অর্থাৎ সেই ইলেকট্রন গ্রহণও করতে পারবে, আবার ইলেকট্রন ত্যাগও করতে পারবে। সেজন্য পারঅক্সাইড এটা কিন্তু জারক বিজারক উভয়ই। আয়রন 2+, এটা ত্যাগ করে 3+ হতে পারবে, আবার 0তে ফিরে আসতে পারবে। ঠিক আছে, SN4+, SN2+, SN2+ এটা 4+ হতে পারবে, আবার 0তে ফিরে আসতে পারবে। অর্থাৎ এরা জারক বিজারক উভয়ই। বুঝে না বুঝে মুখস্থ করে ফেলবা জারক বিজারক উভয়ই কারা কারা। 100% ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই লিখে রাখো, ট্রিপল স্টাডি রাখো। আচ্ছা, এরপর যে জারণ মান বের করা। মনে রাখতে হবে যে কোনো পারঅক্সাইডে অর্থাৎ H2O2 এর অক্সিজেনের জারণ মান কত? -1। আর যে কোনো সুপার অক্সাইডে, এটা হচ্ছে পটাশিয়াম সুপার অক্সাইড, এখানে জারণ মান হচ্ছে -1/2। পটাশিয়াম সুপার অক্সাইডে জারণ মান কত? -1/2। এখন আমাকে সবাই একটা বলো যে সোডিয়াম ধাতু, এই সোডিয়ামের জারণ মান কত? সোডিয়ামের জারণ মান কত? +1, +2, -1, -2। সোডিয়ামের জারণ মান কত? সবাই কমেন্ট করো যে সোডিয়ামের জারণ মান কত। যাই হোক, এখানে দুইটা কথা বললাম, আগে এটা কমেন্ট করো, সোডিয়ামের জারণ মান কত? +1, +2, -1, -2। সোডিয়ামের জারণ মান কত? সবাই একটু কমেন্ট করো। আর যেটা বললাম যে কোনো পারঅক্সাইডে অক্সিজেনের জারণ মান হবে -1, আর যে কোনো সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান হবে -1/2। এটা আমাদের মনে রাখতে হবে। সবাই একটু কমেন্ট করো, আমি একটু কমেন্টটা দেখতে চাই। টিস্যু পেপার আছে? শেয়ার কমেন্ট দেখো তো সবাই কি বলছে। আচ্ছা, সোডিয়ামের জারণ মান কত? +1 লিখেছে, +2 লিখেছে, সবাই -1 জিরো লিখছে, জিরো লিখছে, কেন জানি না জিরো লিখছে সবাই। এই সোডিয়াম কি 0? এরা এত বেশি পারে নাকি? আমি পারি না, আমি তো বুঝি না। আচ্ছা, সেটা হচ্ছে সোডিয়াম একটা হচ্ছে ধাতু, যে কোনো ধাতু বিশুদ্ধ অবস্থায় জারণ মান হচ্ছে 0। এর জারণ মান কত? 0।
সবাই পারে। সবাই মনে রাখতে হবে এটা। আমি যদি বলি সোডিয়াম অন প্লাসের জারণ মান কত, তখন তুমি বলো 1 প্লাস। বাট আমি যখন বলবো শুধু সোডিয়ামের জারণ মান কত, তোমার বলতে হবে 0। আমি যদি বলি অ্যালুমিনিয়ামের জারণ মান কত, তুমি যদি বলি +3, তাহলে তুমি ভুলে যাবে। অ্যালুমিনিয়ামের কত, 0। যে কোনো বিশুদ্ধ ধাতুর জারণ মান কত হবে, 0 হবে। এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। যাই হোক, জারণ মান নির্ণয় মোটামুটি তোমরা পারো। এই অংশটুকু আমি আর পড়াবো না, আমি কিছু অঙ্ক করবো এখন একটু পরেই। হ্যাঁ, আমি এখানে আর সময় দিতে চাচ্ছি না। শেপ কটা আছে? 8:20। আচ্ছা, ঠিক আছে। আমি এখন তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া। কি বললাম? অসামঞ্জস্য বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট। অসামঞ্জস্য বিক্রিয়া টার্মটা আমাদের লাগবে। এটা হচ্ছে 465 নম্বর পৃষ্ঠা। সবাই 465 নম্বর পৃষ্ঠাটা বের করো। ওই জারক বিজারক উভয় কি কি আছে এটা কিন্তু লিখে রাখো সবাই। হ্যাঁ, অনেকে কিন্তু লিখে রাখো না, বই লিখবা, খাতায় কিছু লিখবা না, বই লিখবা। অসামঞ্জস্য বিক্রিয়া। অসামঞ্জস্য বিক্রিয়া তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমি ক্লোরিন দিই, তাহলে কি কি তৈরি হবে? সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। আর আমি সমতা করলাম না, হ্যাঁ, সোডিয়াম ক্লোরেট উৎপন্ন হবে, সোডিয়াম পারক্লোরেট উৎপন্ন হবে, আর পানি উৎপন্ন হবে। কি বললাম? যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে তোমাদের বইয়ে যে রিঅ্যাকশনটা আছে আমি একটু চেঞ্জ করে লিখেছি, সহজটা লিখেছি। হ্যাঁ, তোমাদের বইয়ের রিঅ্যাকশনটা আমি লিখিনি, জাস্ট বোঝার জন্য এটা লিখলাম। তো বলো তো, এই ক্লোরিনের জারণ মান কত? এই ক্লোরিনের জারণ মান হচ্ছে 0। এই ক্লোরিনের জারণ মান কত? 0। যে কোনো কিছু বিশুদ্ধ অবস্থায় জারণ মান কত হবে? 0 হবে। তাহলে এই সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরিনের বিক্রিয়ায় আমার তৈরি হলো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম পারক্লোরেট আর পানি। এখন দেখো, এই সোডিয়াম ক্লোরাইডের এখানে যদি আমি খেয়াল করি, এই ক্লোরিনের জারণ মান হচ্ছে -1, কারণ সোডিয়াম তো +1। সোডিয়াম যদি +1 হয় তাহলে এই ক্লোরিন কত হবে? -1। আবার খেয়াল করো যে এই সোডিয়াম পারক্লোরেট, সোডিয়াম পারক্লোরেট এই অক্সিজেন, এই অক্সিজেন হচ্ছে সেন্ট্রাল পরমাণু, এর জারণ মান হচ্ছে -2। অক্সিজেন কত? জারণ মান কত? -2। অক্সিজেন যদি -2 হয় তাহলে সোডিয়াম +1 আর ক্লোরিন হলো +1। ক্লোরিনের জারণ মান এখানে কত? +1। এখানে কিন্তু -1 না, এখানে ক্লোরিনের কত? +1। আর এখানে ক্লোরিনের কত? -1। তাহলে দেখো যে আমার ক্লোরিন পরমাণু কয়টা ছিল? 2টা। ক্লোরিন পরমাণু ছিল কয়টা? 2টা, বা অণু ছিল 1টা। এর মধ্যে একটা ইলেকট্রন গ্রহণ করে হয়ে গেছে -1, একটা ইলেকট্রন ত্যাগ করে হয়ে গেছে +1। একটা ক্লোরিনের কি হয়েছে? একটা ক্লোরিন যে ইলেকট্রন ত্যাগ করে +1 হয়েছে তার হয়েছে কি? জারণ। আর একজনের কি হয়েছে? যে ইলেকট্রন গ্রহণ করেছে, আমরা জানি যে ইলেকট্রন ত্যাগ করলে ছাড়ন মানে হচ্ছে জারণ। ইলেকট্রন ছাড়ন করে +1 হয়েছে, অর্থাৎ এর হচ্ছে জারণ আর এর হচ্ছে বিজারণ। অর্থাৎ একই বিক্রিয়ায় একই পরমাণুর একটার যদি জারণ হয় আর একটা যদি বিজারণ হয় সেটাকে বলা হয় অসামঞ্জস্য বিক্রিয়া। আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লোরিনের একটা রয়েছে জারণ আর একটা রয়েছে বিজারণ, সেজন্য একে বলা হয় অসামঞ্জস্য বিক্রিয়া। এর ইংরেজি নামটাও ইম্পর্টেন্ট, সেটা সবাই দাগে রাখো, ডিসপ্রপোর্শন বিক্রিয়া। ডিসপ্রপোর্শনের বিক্রিয়া বা অসামঞ্জস্য বিক্রিয়া, ভেরি 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 ইম্পর্টেন্ট। এবার 467 নম্বর পৃষ্ঠায় চলে আসো। কোথায় আসবা? 467 নম্বর পৃষ্ঠা। 467 নম্বর পৃষ্ঠা এবং 468 নম্বর পৃষ্ঠায় তোমার দুইটা ছক আছে, মানে এক ছকের দুইটা ভাগ। এই ছকটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এর মধ্যে যেটা আমাদের লাগবে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটটাই লাগবে। এটা অম্লীয় মাধ্যমে আর ক্ষারীয় মাধ্যমে কি হয়? অম্লীয় মাধ্যমে সে 5টা ইলেকট্রন গ্রহণ করে। কয়টা ইলেকট্রন? 5টা। আর ক্ষারীয় মাধ্যমে কয়টা ইলেকট্রন গ্রহণ করে? 3টা ইলেকট্রন গ্রহণ করে। এখন দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেটে এই ম্যাঙ্গানিজের জারণ মান কত ছিল? এখানে ছিল +7, এখানে ছিল +7। এখন সে +7, সে তো কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 5টা ইলেকট্রন গ্রহণ করে ফেলছে। তাহলে কি +7 আর থাকবে? +7 থাকবে না, সেটা হয়ে যাবে +2। অর্থাৎ এটা Mn7+ ছিল, এটা হয়ে যাবে Mn2+। অন্যদিকে ক্ষারীয় মাধ্যমে আমার কি তৈরি হবে?
Mn4+। ওকে ভাই 4+ কেন হলো? কারণ সে হচ্ছে 3টা ইলেকট্রন গ্রহণ করেছে, ছিল হচ্ছে 7, 3টা গ্রহণ করলো, তাহলে কত হয়ে গেল? 3 বিয়োগ করলে 4 থেকে 7 থেকে 3 বিয়োগ করলে 4 হয়। অর্থাৎ ক্ষারীয় মাধ্যমে আমার তৈরি হবে Mn4+, আর অম্লীয় মাধ্যমে তৈরি হবে Mn2+। এবং এটা মার্কামার অবজেক্টিভ যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেডিকেল ভর্তি পরীক্ষায় আসার মতো অবজেক্টিভ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট অম্লীয় মাধ্যমে কয়টা ইলেকট্রন গ্রহণ করে? অ্যান্সার হচ্ছে 5টা। আর ক্ষারীয় মাধ্যমে কয়টা ইলেকট্রন গ্রহণ করে? অ্যান্সার হচ্ছে 3টা। ভেরি 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 ইম্পর্টেন্ট করে ফেলবা। এরপরে তোমরা চলে আসো পৃষ্ঠা নাম্বার 496। বেশ দূরে, মাঝখানে কিছু অঙ্ক আছে, ওগুলো আমাদের করা লাগবে না, যেগুলো করা লাগবে আমি একদম শেষে করে দেব। 496 নম্বর পৃষ্ঠা। এই 496 নম্বর পৃষ্ঠা সবাই বের করো। একটা হচ্ছে আয়োডিমিতি, একটা হচ্ছে আয়োডোমিতি। কি বললাম? আয়োডিমিতি, একটা আয়োডোমিতি। কথা হচ্ছে ভাই এটা তো বারবার ভুলায় যায়, বারবার ভুলায় যায়। এটা মনে রাখার উপায় হচ্ছে যেখানে প্রমাণ, তোমার আগে মনে রাখতে হবে যে আয়োডিমিতিতে কে প্রমাণ থাকবে, প্রমাণ দ্রবণ কোনটি। আয়োডিমিতিতে প্রমাণ দ্রবণ কোনটি, আর মনে রাখতে হবে আয়োডোমিতিতে প্রমাণ দ্রবণ কোনটি। একটা প্রমাণ দ্রবণ থাকবে, অর্থাৎ একটার ঘনমাত্রা আমার জানা থাকবে, আর একটা বের করতে হবে। কি বললাম? একটার ঘনমাত্রা আমার জানা থাকবে, অর্থাৎ সেটা হচ্ছে প্রমাণ দ্রবণ, আর একটা আমার বের করতে হবে। তা আয়োডিমিতি, এখানে মনে করবে আয়োডি, নাম শুনে বোঝা যাচ্ছে এখানে প্রমাণ দ্রবণ কোনটা থাকবে? আয়োডিন। আর আয়োডিন তো জারক পদার্থ, আমরা সবাই জানি আয়োডিন হচ্ছে জারক পদার্থ। তাহলে কার পরিমাণ নির্ণয় করতে হয়? বিজারক পদার্থের পরিমাণ নির্ণয় করা হয়, বিজারক পদার্থের পরিমাণ নির্ণয় করা হয়। তাহলে অবজেক্টিভ আসবে যে আয়োডিমিতিতে কি নির্ণয় করা হয়? অ্যান্সার হচ্ছে বিজারক পদার্থের পরিমাণ নির্ণয় করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং প্রমাণ দ্রবণ কোনটা? অ্যান্সার হচ্ছে আয়োডিন। আয়োডিনের কারণে নাম হচ্ছে আয়োডিমিতি। আয়োডিন থেকে এসেছে, ঠিক আছে? আর মনে রাখবা যেটাই প্রমাণ দ্রবণ সেটাই বুলেটে নেওয়া হয়। তাহলে আয়োডিমিতিতে অবজেক্টিভ আসবে বুলেটে, অবজেক্টিভ আসবে বুলেটে কোনটি ব্যবহার করা হয়? অ্যান্সার কি? আয়োডিন। কারণ প্রমাণ দ্রবণটাই কোথায় থাকবে? বুলেটে থাকবে। আর আয়োডোমিতি, এইখানে প্রমাণ দ্রবণ হচ্ছে থায়োসালফেট, এখানে প্রমাণ দ্রবণ হচ্ছে থায়োসালফেট। আমরা জানি থায়োসালফেট কি? একটা বিজারক। আর কার পরিমাণ নির্ণয় করতে হবে? মনে রাখতে হবে জারক পদার্থের পরিমাণ নির্ণয় করতে হবে। কার? জারক পদার্থের পরিমাণ নির্ণয় করতে হবে। এবং জারক পদার্থ কোনটা? সেটা হচ্ছে মুক্ত আয়োডিন। জারক পদার্থ কোনটা? মুক্ত আয়োডিন। তাহলে দেখো আমার আয়োডোমিতিতে প্রমাণ দ্রবণ হচ্ছে থায়োসালফেট, অর্থাৎ বিজারক হচ্ছে প্রমাণ, এটা হচ্ছে জানা আছে, ঠিক আছে? আর বের করতে হবে কোনটা? জারক পদার্থ। অর্থাৎ জাস্ট উল্টা, এখানে আয়োডিমিতিতে প্রমাণ হচ্ছে আয়োডিন, জানা ছিল। আর আয়োডোমিতিতে আয়োডিন জানা নেই, এটা আয়োডিনের পরিমাণ বের করতে হবে। তাহলে এখানে সবাই একটু কমেন্ট করে বলো যে বুলেটে কোনটি থাকবে? বুলেটে কোনটি থাকবে? একটু আগে আমি বলেছি যেটাই প্রমাণ সেটাই বুলেটে থাকবে। তাহলে বুলেটে কোনটি থাকবে এটা একটু সবাই একটু কমেন্ট করে জানাও যে আয়োডোমিতিতে বুলেটে কোনটি থাকবে। সবাই একটু কমেন্ট করে আয়োডোমিতিতে, আয়োডোমিতিতে বুলেটে কোনটি থাকবে। এবং 496 নম্বর পৃষ্ঠার প্রথম প্যারা 100% ম্যাথ, সবাই একটু দাঁড়ায় ফেলবা। ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? পড়ে করতে হবে। সবাই কমেন্ট করছে শিয়াল নাকি এসে পড়ে? থায়োসালফেট শুরু করেছে। আয়োডোমিতি, এখানে প্রমাণ দ্রবণ হচ্ছে থায়োসালফেট, অর্থাৎ বিজারক হচ্ছে প্রমাণ, আর বের করতে হবে জারক। যেহেতু প্রমাণ হচ্ছে থায়োসালফেট তাই বুলেটেও থাকবে থায়োসালফেট। আয়োডিমিতিতে প্রমাণ ছিল আয়োডিন, প্রমাণ ছিল আয়োডিন, তাই আমার বুলেটেও ছিল আয়োডিন, ঠিক আছে? মনে থাকে জানো, ভেরি 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 ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। আমি কিন্তু উপরে লিখে রাখছি জারক বিজারক উভয় কোনটা, এটা যেন মনে থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এবার হচ্ছে বিয়ার ল্যাম্বার্টের সূত্র। কি বললাম?
বিয়ার ল্যাম্বার্টের সূত্র। আমি দুইটা সূত্র লিখেছি, এই সূত্রকে বলা হয় বিয়ার ল্যাম্বার্টের সূত্র। এই আই হচ্ছে আলোকের তীব্রতা। আই কি? আলোকের তীব্রতা। এখানে আই কিন্তু তোমার বিদ্যুৎ প্রবাহ না, আলোকের তীব্রতা, ঠিক আছে? আর সি, সি এখানে হচ্ছে কনসেন্ট্রেশন অর্থাৎ ঘনমাত্রা, আর এল মানে এখানে হচ্ছে দৈর্ঘ্য। আর ডিআই, ডিআই এটা হচ্ছে আলোকের তীব্রতা হ্রাসের হার, ঠিক আছে? আলোকের তীব্রতা হ্রাস, এটা হচ্ছে ডিআই। এখন দুইটা সমীকরণ আমি লিখেছি, এটা তোমাদের 505 নম্বর পৃষ্ঠায় আছে। দুইটা সমীকরণ, একটা হচ্ছে বিয়ারের সমীকরণ, একটা ল্যাম্বার্টের সমীকরণ। সবাই আমাকে বলো যে এই উপরে যেটা লিখেছি এটা কার সমীকরণ? বিয়ারের সমীকরণ আর ল্যাম্বার্টের সমীকরণ? আমরা কিন্তু বলার সময় কি বলি? আগে বলি বিয়ার, তারপরে কি বলি? ল্যাম্বার্ট। কি বলি? প্রথমে বলি বিয়ার, তারপরে বলি ল্যাম্বার্ট। বিয়ার ল্যাম্বার্টের সমীকরণ। কিন্তু আমরা বলো উপরে যেটা লিখেছি, বইতে কিন্তু উপরের আগে লেখা আছে, পরে হচ্ছে 2 নম্বরে লেখা আছে। এটা বই 1 নম্বরে লেখা আছে, এটা 2 নম্বরে লেখা আছে। তাহলে আমরা বলি বিয়ার ল্যাম্বার্টের সমীকরণ। তো স্টুডেন্টরা মনে করে প্রথমে যেটা পড়লাম এটা মানে বিয়ারের, আর পরে যেটা বললাম এটা হচ্ছে ল্যাম্বার্টের। সবাই ভুল করে। কি মনে করে? বইয়ে প্রথম যেটা পড়লাম এটা হচ্ছে বিয়ারের, আর পরে যেটা বললাম এটা ল্যাম্বার্টের, ঠিক কি না? কিন্তু এইটাই ভুল করা যাবে না। প্রথম যেটা পড়ি সেটা হচ্ছে ল্যাম্বার্টের, পরে যেটা পড়ি এটা বিয়ারের, ঠিক আছে? দেখো আমি যদিও বিয়ারের নাম আগে বলছি, কিন্তু বইয়ে আলোচনা দেওয়া আছে কারটা আগে? ল্যাম্বার্টের, ল্যাম্বার্টের আলোচনা। আর পরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে বিয়ারের। এটা হচ্ছে বিয়ারের সূত্র। তোমার শিয়াব ভাই মজা করে পড়াই, সেটা হচ্ছে ডিএল। এখানে এল আছে, ল্যাম্বার্টের ল আছে। যেটা এল থাকবে সেটা হচ্ছে ল্যাম্বার্টের সূত্র, অর্থাৎ মাইনাস ডিআই বাই ডিএল, যেটা এল থাকলে ল্যাম্বার্ট, আর মাইনাস ডিআই বাই ডিসি, সি তো ঘনমাত্রা, এই ডিআই বাই ডিসি এটা থাকলে বিয়ার, ঠিক আছে? এটা কার সমানুপাতিক? আলোকের তীব্রতার সমানুপাতিক। এই 505 নম্বর পৃষ্ঠায় এটা লেখা আছে, সেটা হচ্ছে সিজিএস এককে এক্সটিংশন গুণাঙ্কের এককে। মার্ক করা হচ্ছে এক্সটিংশন গুণাঙ্কের একক। এক্সটিংশন গুণাঙ্কের একক হচ্ছে পার সেন্টিমিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেডিকেল ভর্তি পরীক্ষা আসবে করে আসতেছে না যে সিজিএস এককে এক্সটিংশন গুণাঙ্কের একক কি? সবাই কমেন্ট করো পার সেন্টিমিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে পার সেন্টিমিটার হচ্ছে এক্সটিংশন গুণাঙ্কের একক। এখন এই পার সেন্টিমিটার আর কার কার একক আমাদের এটা সুন্দরভাবে লিখে রাখতে হবে। 1 নাম্বার এক্সটিংশন গুণাঙ্ক, এটা আমি বললাম এক্সটিংশন গুণাঙ্ক। 2 নাম্বার সেল ধ্রুবকের একক, সবাই লিখে রাখো। 3 নাম্বার রিডবার্গ ধ্রুবকের একক। 4 নাম্বার লেন্সের ক্ষমতার একক। পার সেন্টিমিটার আসলে 4 জনের একক। কার কার একক? নাম্বার 1 এক্সটিংশন গুণাঙ্কের একক, যেটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে, বাকিগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় আসতে পারে। সেল ধ্রুবকের একক কি? পার সেন্টিমিটার। রিডবার্গ ধ্রুবকের একক কি? পার সেন্টিমিটার। লেন্সের ক্ষমতার একক পার সেন্টিমিটার বা পার মিটারও লেখে, বা ডায়োপ্টারও বলে, ওটা তো আছেই। ডায়োপ্টার হচ্ছে লেন্সের ক্ষমতার একক। আর একটা একক আছে লেন্সের ক্ষমতার, রেডিয়ান পার মিটার। আর কি একক আছে? রেডিয়ান পার মিটার। তো যাই হোক পার সেন্টিমিটারও লেখা যায়, তোমরা মনে রাখবা। তাহলে পার সেন্টিমিটার কার একক? এক্সটেনশন গুণাঙ্কের একক। পরের পৃষ্ঠায় যদি আমি চলে যাই, মোলার অ্যাবজর্পটিভিটি একক কি? মোলার অ্যাবজর্পটিভিটি একক, মোলার অ্যাবজর্পটিভিটি, আচ্ছা এই যে ইংরেজিতে লিখি, বাংলায় না লিখতে গেলে ভুল হয়ে যাবে। মোলার অ্যাবজর্পটিভিটি এর একক হচ্ছে লিটার পার মোল
পার লিটার। মোলার অ্যাবজর্পটিভিটির একক কি? লিটার পার মোল পার সেন্টিমিটার। সরি সেটা হচ্ছে লিটার পার মোল পার সেন্টিমিটার। তাহলে মোলার অ্যাবজর্পটিভিটির একক 506 নম্বর বিষয়ে লেখা আছে লিটার পার মোল পার সেন্টিমিটার। অন্যদিকে এক্সটিংশন গুণাঙ্কের একক হচ্ছে শুধু পার সেন্টিমিটার। এখানে পার সেন্টিমিটারের সাথে লিটার পার মোল অ্যাড হয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে চলে আসো 508 নম্বর পৃষ্ঠা, খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে বিয়ার ল্যাম্বার্টের সূত্রের সীমাবদ্ধতা, চারটা দেওয়া আছে। কি বললাম? বিয়ার ল্যাম্বার্টের সূত্রের সীমাবদ্ধতা দেওয়া আছে। 1 নম্বর সীমাবদ্ধতা, এটা কত ঘনমাত্রার মধ্যে প্রযোজ্য? 0.001 থেকে 0.01 মোলার ঘনমাত্রার ক্ষেত্রে প্রযোজ্য। কি বললাম? বিয়ার ল্যাম্বার্টের সূত্র কত ঘনমাত্রার মধ্যে প্রযোজ্য? 0.001 থেকে 0.01 মোলার ঘনমাত্রার মধ্যে প্রযোজ্য। ভেরি ইম্পর্টেন্ট। এবং আরেকটা লাইন লেখা আছে 0.1 মোলার এর বেশি হলে এইটা বিয়ার ল্যাম্বার্টের সূত্র আর প্রযোজ্য হবে না। এবং এইটা পরীক্ষায় আসছে, বোর্ড পরীক্ষাতে আসছে যে কত ঘনমাত্রা বেশি হলে আমার বিয়ার ল্যাম্বার্টের সূত্র প্রযোজ্য হবে না। অ্যান্সার হচ্ছে 0.1 মোলারের বেশি হলে। আর কতর মধ্যে হলে প্রযোজ্য? 0.001 থেকে 0.01। ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো 508 নম্বর পৃষ্ঠা একদম নিচে দেখো বিয়ার ল্যাম্বার্ট সূত্রের প্রয়োগ দেওয়া আছে। প্রয়োগগুলো ঠান্ডা মাথায় পিডিএফ এ দেখানো আছে, তোমরা সবাই পিডিএফ থেকে বইটা দেখায় নিবা। যা লেখা আছে 508 নম্বর পৃষ্ঠা সেকেন্ড হাফ যতটুকু আছে সবই পড়তে হবে, যে বিয়ার ল্যাম্বার্ট সূত্রের প্রয়োগ। মুখস্থ পড়া, এখানে বোঝানোর কিছু নাই, পড়ে ফেলবা। 510 নম্বর পৃষ্ঠা, এই পৃষ্ঠাটা সবারই একটু পড়তে হবে, রিডিং পড়বা, সহজ আছে, এখানে বোঝানোর কিছু নাই। একদম শুরুতে একটা শব্দ আছে যে প্রায় 60টির বেশি মৌল পারমাণবিক শোষণ বর্ণালী দিয়ে শনাক্ত করা হয়। পারমাণবিক শোষণ বর্ণালী দিয়ে কয়টার বেশি মৌল শনাক্ত করা হয়? 60টি। তা 510 নম্বর পৃষ্ঠা একদম ফার্স্ট লাইন সবাই মুখস্থ করে ফেলবা। ট্রিপল স্টার 510 নম্বর পৃষ্ঠাটা পড়ে ফেলবা, পিডিএফ এ দেখানো আছে, মুখস্থ পড়া। আচ্ছা, এখানে পিডিএফ এ যেগুলো আছে এগুলো আমি বলবো না। 513 নম্বর পৃষ্ঠায় চলে আসো। কি বললাম? 513 নম্বর পৃষ্ঠায় চলে আসো সবাই। 513 নম্বর পৃষ্ঠা, এইখানে দেখো বলা আছে একটা টার্ম, সেটা হচ্ছে ক্রোমোফোর। কি টার্ম লেখা আছে? ক্রোমোফোর। ক্রোমোফোর মানে যে সকল কার্যকরী মূলক থাকলে আমার যৌগগুলো বর্ণযুক্ত হয়, রঙিন হয়। যে সকল কার্যকরী মূলক থাকলে যৌগগুলো বর্ণযুক্ত বা রঙিন হয় তাকে বলা হয় ক্রোমোফোর। এই ক্রোমোফোর কারা আছে? নাম্বার 1 নাইট্রো মূলক, তারপর হচ্ছে নাইট্রোসো মূলক, তারপর হচ্ছে অ্যাজো মূলক। তাহলে কারা আমার ক্রোমোফোর, অর্থাৎ কাদের কারণে আমার যৌগ রঙিন হয়, কোন মূলকের কারণে, কার্যকরী মূলকের কারণে যৌগ রঙিন হয়? অ্যান্সার হচ্ছে নাইট্রো মূলক, নাইট্রোসো মূলক এন্ড অ্যাজো মূলক। এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন সবার কাছে আমার কোশ্চেন একটা, সেটা হচ্ছে বিয়ার ল্যাম্বার্টের সূত্র কত বেশি হলে প্রযোজ্য হবে না? বিয়ার ল্যাম্বার্টের সূত্র কখন প্রযোজ্য হবে না? অর্থাৎ ঘনমাত্রা কত বেশি হলে, ঘনমাত্রা কত বেশি হলে বিয়ার ল্যাম্বার্টের সূত্র প্রযোজ্য হবে না? সেটা সবাই একটু কমেন্ট করো। সবাই একটু কমেন্ট করো। 0.1 লিখছে, কিন্তু আমি 0.1 0.1 মোলারের বেশি হলে প্রযোজ্য হবে না। ভেরি ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষা পর্যন্ত আসে, এইচএসসি পরীক্ষাতে আসে, মেডিকেল ভর্তি পরীক্ষা ইনশাআল্লাহ আসবে। ঠিক আছে, 0.1 মোলার। সবাই একটু কমেন্ট করো, সবাই যতজন আছো মোবাইলটা একটু হাতে নিয়ে সুন্দরভাবে একটু কমেন্ট করো। এখন দেখো HPLC, কি বললাম? HPLC এর ফুল ফর্ম লাগবে হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। কি বললাম? হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, HPLC ফুল ফর্ম পরীক্ষা লাগবে। নাম্বার 1। নাম্বার 2, এখানে যে কলামটি থাকে এই কলামটি সাইজ কত? 2 থেকে 50 মাইক্রোমিটার। এখানে চাপ কত? 50 থেকে 350 বার।
এবং এইখানে কোন মিশ্রণ ব্যবহার করা হয়, খুবই ইম্পর্টেন্ট। মিশ্রণ হবে পানি ও মিথানল অথবা অ্যাসিটোনাইট্রাইলের মিশ্রণ, অ্যাসিটোনাইট্রাইলের মিশ্রণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই একটু বইয়ের সাথে মেলায় নাও। আমি কি বললাম যে এইচপিএলসি এর ফুল ফর্ম কি? হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। কি বললাম? হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। এবং এর যে সক্রিয় শোষক কলামটি থাকে তার সাইজ কত? খুব ইম্পর্টেন্ট, 2 থেকে 50 মাইক্রোমিটার। এখানে চাপ কত? চাপ হচ্ছে 50 থেকে 350 বার। কত বললাম? কত তাপমাত্রা চাপে এটা সক্রিয় হয় আর কি, 50 থেকে 350 বার। আর কি বললাম? এখানে কোনটি আমাদের তরল দ্রাবক রূপে ব্যবহার করা হয়? এইটা হচ্ছে 100% ম্যাট, পানি ও মিথানল অথবা পানি ও অ্যাসিটোনাইট্রাইলের মিশ্রণ। খুবই খুবই ইম্পর্টেন্ট যে তরল দ্রাবক রূপে কোনটি কোনটি ব্যবহার করা হয়। ট্রিপল স্টার, পানি ও মিথানল অথবা পানি ও অ্যাসিটোনাইট্রাইলের মিশ্রণ। ভেরি 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 ইম্পর্টেন্ট। এরপরে বিষয় চলে যাও, গ্যাস ক্রোমাটোগ্রাফি। আমরা প্রায় শেষের পথে, কিন্তু অঙ্ক করতে হবে। অঙ্ক করতে আমাকে 10 মিনিট সময় দিতে হবে। শেপ কাটা আছে 45, ঠিক আছে, একদম জাস্ট 9টায় শেষ হবে ইনশাআল্লাহ। এই গ্যাস ক্রোমাটোগ্রাফি সংক্ষেপে বলা হয় জিসি, আর একটা নাম আছে জিএলপিসি। কি বললাম? জিসির আরেকটা নাম আছে, সবাই লিখে নাও, জিএলপিসি। এখানে জিএলপিসি মানে হচ্ছে গ্যাস লিকুইড পার্টিশন ক্রোমাটোগ্রাফি। কি বললাম? গ্যাস লিকুইড, আগে তাই এল মানে এইচপিএলসি ছিল, হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। এখানে পি ফর পারফরম্যান্স ছিল, পি ফর কি ছিল? পারফরম্যান্স। এখানে পি মানে হচ্ছে পার্টিশন। তাহলে কি বললাম? গ্যাস লিকুইড পার্টিশন ক্রোমাটোগ্রাফি। এখন কথা হচ্ছে যে এখানে তো আমি গ্যাস ব্যবহার করছি, এই কোনটা ব্যবহার করা হয়? খুব ইম্পর্টেন্ট, 100% ম্যাট, নিষ্ক্রিয় নাইট্রোজেন অথবা হিলিয়াম। কি বললাম? কোনটা ব্যবহার করা হয়? নিষ্ক্রিয় নাইট্রোজেন অথবা হিলিয়াম। 100% ম্যাট, ট্রিপল স্টার ট্রিপল স্টার ট্রিপল স্টার। ভেরি 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 ইম্পর্টেন্ট যে গ্যাস ক্রোমাটোগ্রাফিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? নিষ্ক্রিয় নাইট্রোজেন অথবা হিলিয়াম। আচ্ছা, এখন সবাই চলে আসো 520 নম্বর পৃষ্ঠা। ভাইয়া 520 নম্বর পৃষ্ঠায় আবার কি বের করলেন? 520 নম্বর পৃষ্ঠা। আমি সবাইকে একটু বলবো যে 520 নাম্বার পৃষ্ঠা সবাই একটু কষ্ট করে একটু বের করবা। আমি জাস্ট আর 10 মিনিট থাকবো। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? সবাইকে একটা কোশ্চেন করি, যে কোশ্চেনটা সবাই একটু অ্যান্সার দাও। সেটা হচ্ছে ওজোন। ওজোন আছে না, O3, এই ওজোনের আণবিক ভর কত? সবাই একটু কমেন্ট করো, ওজোনের আণবিক ভর কত? ওজোনের আণবিক ভর কত? সবাই একটু কমেন্ট করো। ওজোন অথবা O3 এর আণবিক ভর কত? সবাই কমেন্ট করছে ওজনে আণবিক ভর। ঠিক আছে, এখন আমি 3টা সূত্র লিখেছি। এই 3টা সূত্র সবাইকে লিখতে হবে। লিখেছি S = 10x/m।
এই সূত্রটা কখন লিখে রাখবা পার্সেন্টেজ থাকলে, অর্থাৎ s ঘনমাত্রা s ইজ ইকুয়াল টু 10x ভাগ m। যে সকল অঙ্কে পার্সেন্টেজ থাকবে চোখ বন্ধ করে একটা সূত্র পাতা দিবা, সেটা কি 10x ভাগ m। এরপরে আইটা লিখেছি s ইজ ইকুয়াল টু 1000 w ভাগ mv। এটা কখন থাকবে ml থাকলে। তাহলে আমি কখন s ইজ ইকুয়াল টু 10x ভাগ m পাতাবো, যে অঙ্কে আমার পার্সেন্টেজ আছে, যে অঙ্কে পার্সেন্টেজ থাকবে সেখানে হচ্ছে 10x ভাগ m। আর যে অঙ্কে আমার ml থাকবে অর্থাৎ মিলিলিটার থাকবে সেই অঙ্ক আমি কি পাবো 1000 w ভাগ mv। খুব ইম্পর্টেন্ট কথা। আর ppm সমান কি বললাম sm 1000। ppm সমান কি sm 1000। এখন আমরা এই তিন টাইপের কিছু অঙ্ক আমরা করব। যাই হোক 2 নম্বর কথা বলছে, 2 নম্বর অঙ্ক সবাই দেখো, অনুশীলনীর 2 নম্বর অঙ্ক যে 65 গ্রাম ওজন এর আয়তন কত। আমার প্রথমেই জানতে হবে ওজনের আণবিক ভর কত। আণবিক ভর হচ্ছে 48। এক একটা পরমাণুর পারমাণবিক ভর কত 16 করেছিল, কয়টা আছে 3টা, 3 16 কত 48। তাহলে আণবিক ভর, ওজনের আণবিক ভর হচ্ছে 48। আমরা জানি যে 48 গ্রাম যদি আণবিক ভর হয় তাহলে এই এক আণবিক ভরের আয়তন হবে 22.4 লিটার। আণবিক ভর যদি 48 গ্রাম হয় তাহলে এই 48 গ্রামের আয়তন কত হবে 22.4 লিটার। আমার কোশ্চেন বলেছে 65 গ্রাম ওজনের আয়তন কত। আমি জানি যে 48 গ্রাম হচ্ছে 22.4 লিটার। কেন? কারণ 48 হচ্ছে আণবিক ভর, 48 হচ্ছে আণবিক ভর এবং এর আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে এইখান থেকে আমি যদি বের করি যে 1 গ্রামের কত, তাহলে 22.4 ডিভাইডেড বাই 48, আর বের করি 65 গ্রামের কত, তাহলে 22.4 গুণ 65 ডিভাইডেড বাই 48। এখান থেকে যদি আমি হিসাব করি মোটামুটি আমার বের হয়ে যাবে। এই ভাই এটা কাটাকাটি করবেন কি করে, কাছে তো ক্যালকুলেটর নাই, তাই তো কিভাবে কাটাকাটি করব এটা আসলে চিন্তার বিষয়। তা আমি কাটাকাটি করলে খুব রাফলি কাটাকাটি করি। যেমন 22 রে আমি 48 দিয়ে কেটে দেবো, এখানে যদি 44 হতো তাহলে কত হইতো বলো তো 2 হতো। 22 দিয়ে যদি তুমি 44 কাটাতে 2 হতো, আমি 48 কেটে 2 লিখবো। আমি কি বললাম 48 কেটে আমি 2 লিখলাম। আসলে এখানে কত হওয়ার কথা, এখানে হওয়ার কথা 2.3 বা সামথিং কিছু হওয়ার কথা। আমি তারপরে রাফলি কত লিখেছি 2, আর 2 রে আমি 60 দিয়ে কেটে দিলাম, তাহলে লিখলাম রাফলি কত লিখলাম 30। অপশনে দেখবো 30 এর আশেপাশে কোনটা অপশন আছে সেটাই হবে অ্যান্সার। দেখো যে 2 নাম্বার কোশ্চেনে 30 এর আশেপাশে অপশন একটাই আছে, ওটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কোনো সময় কাছাকাছি অপশন থাকবে না, কাছাকাছি থাকলে তখন হচ্ছে আমার একটু সতর্কভাবে যোগ গুণ ভাগ করতে হবে। তো আমি এটা রাফলি কাটাকাটি করে ফেললাম যে 22 রে 48 কেটে 2, আর 2 রে 65 কেটে কত বানাই ফেলছি 30, অর্থাৎ 30 এর আশেপাশে অ্যান্সার হবে। দেখো 30 এর আশেপাশে অপশন একটাই আছে, সেজন্য খ নাম্বার হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো আমার আছে কত নাম্বার, সেটা হচ্ছে 13 নাম্বার। 12 নাম্বার খুব ইম্পর্টেন্ট, যে 10% সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা করে, 10% সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা, এটা কত নাম্বার 12 নাম্বার অবজেক্টিভ। এটা হচ্ছে 520 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার অবজেক্টিভ। আমি একটু আগে বলেছি যে যে ঘনমাত্রা নির্ণয়ের সূত্র হচ্ছে আমার দুইটা, একটা কি h = 10x ভাগ m, আর একটা হচ্ছে h = 1000 w ভাগ mv। তোমরা বুঝতেই পারতেছো ভাইয়া বলেছে পার্সেন্টেজ যদি থাকে তাহলে আমার সূত্র কি হবে 10x ভাগ m। এইখানে অঙ্কে দেখো পার্সেন্টেজ 10%, তাহলে ঘনমাত্রা নির্ণয়ের সূত্র কি হবে h = 10x ভাগ m। m মানে আণবিক ভর আর x মানে পার্সেন্টেজ, তাহলে x এর মান এখানে কত, যেহেতু 10% তাহলে x এর মান এখানে, x এর মান হচ্ছে 10, তাহলে x এর মান আমি 10 পাঠাইলাম। আর m হচ্ছে আণবিক ভর, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত 106, তাহলে নিচে হচ্ছে m এর মান হচ্ছে 106। তাহলে অ্যান্সার কি হবে 100 ভাগ 106। বোঝা যাচ্ছে যে একটু 1 এর চেয়ে কম হবে, তাহলে 1 এর চেয়ে কম কত হতে পারে 9.0.94 বা 5 এরকম কিছু একটা, এরকম একটা অ্যান্সার দেওয়া আছে।
তো কাছাকাছি অপশন, তুমি অপশন দেখলে টের পেয়ে যাবে, এটা হচ্ছে অ্যান্সার। এবার 13 নম্বরে চলে যাও। 13 নম্বর কি বলেছে? 5% সোডিয়াম কার্বনেট। কি বললাম? 5% সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা কত? আগে ভাইয়া আপনি তো বলেছেন যে পার্সেন্টেজ থাকলেই চোখ বন্ধ করে এটা পাঠাইতে হবে। হ্যাঁ, তুমি চোখ বন্ধ করে এটাই কথা, পার্সেন্টেজ থাকলে চোখ বন্ধ করে কি হবে? 10x ভাগ m। দেখো পার্সেন্টেজ আছে, আমার বলছে 5% সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা কত, আমি চোখ বন্ধ করে 10x ভাগ m। তাহলে বুদ্ধি করে বলতে এখানে x এর মান কত হবে? এখানে x এর মান হবে 5। পার্সেন্টেজ যত থাকবে x এর মান কিন্তু এখানে ততই হবে, অর্থাৎ x এর মান এখানে হচ্ছে 5, আর সোডিয়াম কার্বনেট যেহেতু আছে এর m এর মান হচ্ছে 106, অর্থাৎ 50 ভাগ 106। মোটামুটি এখান থেকে আমার হিসাব করলে বের হয়ে যাবে। আচ্ছা, এরপরে চলে আসো 15 নাম্বার অবজেক্টিভ। 15 নাম্বার অবজেক্টিভ, 15 নাম্বার অবজেক্টিভ কি দেওয়া আছে? 15 নাম্বার অবজেক্টিভ সবাই একটু খেয়াল করো, যে 20 ml দ্রবণে, কি বললাম? 20 ml দ্রবণে 0.212 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে। সোডিয়াম কার্বনেট আছে, ঘনমাত্রা কত? কি বলছে? ঘনমাত্রা কত? এখন আমি ঘনমাত্রা নির্ণয়ের সূত্র কটা বলেছি, দুইটা। কি কি? একটা হচ্ছে S = 10x ভাগ m, আর একটা কি? S = 1000 W ভাগ mv। এখন 1000 W ভাগ mv কখন পাঠাবো? যখন ml থাকবে। আর 10x ভাগ m কখন পাঠাবো? যখন পার্সেন্টেজ থাকবে। তো আমার কোশ্চেনে কি কোনো পার্সেন্টেজ আছে? কোনো পার্সেন্টেজ নাই, তাহলে 10x ভাগ m আমি পাঠাতে পারছি না। আমার কি দেয়া আছে? আমার দেয়া আছে ml। কি দেয়া আছে? ml। তাহলে ml থাকলে ভাই সূত্র কি বলেছে সবাই একটু মনে মনে বলে গেল, 1000 W ভাগ mv। এখানে W কোনটা? দেখো এই যে যেটা গ্রাম দিয়ে দেয়া আছে এইটাই হচ্ছে W মান, ঠিক আছে? তো যাই হোক, এই 1000 ইনটু 0.212 ডিভাইডেড বাই, এখানে কি দেয়া আছে? সোডিয়াম কার্বনেট। তাহলে সোডিয়াম কার্বনেটের m এর মান কত? 106। আর v এর মান কত? v হচ্ছে 20 ml। আমার মনে রাখতে হবে যে অবশ্যই v এর মান ml এ পাঠাতে হবে। v এর মান কিসে পাঠাতে হবে? ml এ। যদি লিটারে তুমি v এর মান পাঠাই ফেলো তাহলে কিন্তু হবে না। এখানে কি জন্য দিতে হবে? যে এই যে আমি 1000টা দিছি, আগে 1000 কেন দিয়েছি? যাতে v এর মান আমি ml এ পাঠাতে পারি। যদি আমি 1000 না দিই, অর্থাৎ আমি যদি সূত্র লিখি S = W ভাগ mv, এখানে যে v আছে এটা কিন্তু v লিটারে দিতে হবে। আসল সূত্র কি ছিল? S = W ভাগ mv। তখন v এর মান লিটারে, কিন্তু আমার ম্যাক্সিমাম অঙ্কই তো ml এ দেয়া। ম্যাক্সিমাম অঙ্ক কি দেয়া? পাঠাতে পারি, সেজন্য সূত্র উপরে কি লিখেছি? 1000। তাহলে 1000 যে আমি দিলাম, কেন দিলাম? 1000 দিলাম যে এই v এর মান যদি আমি ml এ পাঠাতে পারি। অবশ্যই আমার v এর মানে ml এ পাঠাতে হবে, আমি ml এ পাঠিয়েছি। অনেকে লিটারে পাঠায় ফেলে এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে কিন্তু এই জায়গায়, ঠিক কি না শিয়া? সবাই এই জিনিসটাই ভুল করে, যে মনে করে কি যে লিটার হচ্ছে এসআই একক, আমি লিটারে পাঠাই। নো, নেভার। তুমি 1000 দিয়ে তো কিসের জন্য? যাতে v এর মান ml এ তুমি যদি পাঠাইতে পারো। তাহলে অবশ্যই এখানে ml এ পাঠাইতে হবে, মনে থাকে যেন। এখান থেকে যদি হিসাব করো তো এটা একটা কাটলে এটা তো গুণ হয়ে গেলে দশমিক উঠে যাবে, এর উপরে 2 থাকে আর কাটাকাটিতে 10 হয়, অর্থাৎ 1/10 এটা হচ্ছে 0.1 মোলার। ঠিক আছে? খুবই খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। এরপর দেখো 16 নাম্বার। আবার একটু ওয়েট করতে হবে, আবার 40 মিনিট। হ্যাঁ, 40 মিনিট করে হয়ে যাওয়ার পরেই ব্লার হয় আসলে। ঠিক আচ্ছা, 16 নাম্বার আমি তো সংখ্যাটা লিখে দেবি। 250 সিসি 0.1 মোলার H2SO4 দ্রবণে কত গ্রাম H2SO4 আছে? ব্লার ঠিক আছে শিওর? না, একটু ব্লার আসছে। আচ্ছা ঠিক আছে, একটু ব্লার আছে না? কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। 250 সিসি দ্রবণে তোমার 0.1 মোলার H2SO4 আছে। হ্যাঁ, কত গ্রাম H2SO4 আছে এটা তো করতে হবে,
250 সিসি 0.1 মোলার H2SO4 দ্রবণে কত গ্রাম H2SO4 আছে? কত গ্রাম বলেছে, এই কত গ্রাম এটা মানে কি আসলে, এটা কি বের করতেছে, ডব্লিউ কত এটা বের করতে হবে। কি বের করতে বলেছে আমাকে? ডব্লিউ। আর কথা হচ্ছে ভাইয়া এটা কোন সূত্র পাতা, ঘনমাত্রা দেওয়া আছে, 250 সিসি দেওয়া আছে, এই সিসি মানে কি বলতো? সিসি মানে কিন্তু এমএল। সিসি মানে কি? এমএল। আমি বলছি যে সিসি যদি থাকে বা এমএল যদি থাকে, এমএল থাকলেই সূত্র কি? S = 1000 ডব্লিউ ভাগ এমভি। এখানে আমাকে কি বের করতে বলেছে? ডব্লিউ এর মান বের করতে বলেছে, কত গ্রাম থাকে। তাহলে তুমি এস এর মান পাবো, এস এর মান কত এখানে? 0.1। আমরা জানি এস মানে কি? ঘনমাত্রা। ঘনমাত্রা হচ্ছে 0.1। 1000 গুণ ডব্লিউ, ডব্লিউ মান তো বের করতে হবে। এম কত? H2SO4 এর এম হচ্ছে 98। H2SO4 এর এম কত? 98। এগুলো মুখস্থ রাখতে হবে। H2SO4 হচ্ছে 98। আর ভি কত? ভি হচ্ছে 250 ml। আমি 250 দিয়ে দিলাম। তো তুমি একটা রাফলি যদি এখানে কাটাকাটি করো, এখান থেকে এটা কাটাকাটি করো, এটা হচ্ছে সাইরা, আর এই সাইড দিয়ে যদি 98 কাটাকাটি করো, মনে মনে এটা কত ধরবা দাও? মনে মনে ধরবা এটা 100। তাহলে 100 রে যদি তুমি 4 দিয়ে কাটে দাও তাহলে কত হবে? 25। তাহলে রাফলি হলো W = 2.5। आंसर হচ্ছে 2.5 এর কাছাকাছি যে অপশনটা আছে ওইটাই, দেখো 2.45 আছে, ওটাই হচ্ছে आंसर। ঠিক আছে, আমি কিন্তু এখানে কি করছি, ক্যালকুলেটর আমার নাই, আমি কি করব? আমার 4 ছিল, নিচে 98 ছিল, কি করছি? সাইড দিয়ে 98 কেটে দিছি একবারে 25। মানে 4 এখানে মনে মনে ধরছি, এটা 98 না, এটা 100 ধরেছি। কত ধরেছি মনে মনে? 100 ধরেছি। তাহলে সাইড দিয়ে যদি আমি 100 কে কাটি তাহলে 25 হয়। তাহলে রাফলি দেখো 25 লিখেছি, মানে অ্যাকুরেট লিখিনি। তা আমার কথা হচ্ছে 25, এই 25 আবার 0.1 এর সাথে গুণ করে কি হচ্ছে? 2.5। না অপশন দেখো 2.5 এর কাছাকাছি কি আছে? এটা যে 2.45, ওইটাই, তাহলে ওটাই आंसर। এবার 20 নাম্বারটা দেখো। 20 নাম্বার কি বলা আছে? 20 নাম্বার কি বলেছে? 20 নাম্বার দেখো 3.5%। 3.5% সোডিয়াম বাইকার্বনেটের ঘনমাত্রা কত? এখন আমি তোমাদেরকে এতক্ষণ শিখাইলাম যে পার্সেন্টেজ থাকলেই একটা সূত্র, যে অঙ্কে পার্সেন্টেজ আছে তোমার আর চোখ বন্ধ করে কিছু দেখার দরকার নেই, সূত্র একটাই। সূত্রটা সবাই একটু কমেন্ট করে লেখো তো, যদি একটু কমেন্টে লেখা একটু কঠিন হয়ে যাবে, তারপরে একটু লেখো সূত্রটা, সবাই একটু কমেন্ট করে লেখো যে পার্সেন্টেজ থাকলে আমার কোন সূত্র হবে, সুন্দরভাবে লিখে ফেলো। পার্সেন্টেজ থাকলে কোন সূত্র হবে? 10x বাই 1000 দিয়েছে। 10x ভাগ 1000 বলে কোন সূত্র আছে? নাই তো। সূত্র হচ্ছে পার্সেন্টেজ থাকলে বুঝে 10x ভাগ m। 10x ভাগ এই m। সূত্র যে 3.5%, আমার সূত্রে অঙ্কের মধ্যে পার্সেন্টেজ দেয়া আছে, তাহলে অ্যানসার কি হবে? 10x ভাগ m। এই সূত্র দিয়ে আমার অ্যানসার বের করতে হবে 10x ভাগ m। তাহলে এখানে কোন সূত্র লাগবে? 10x = 10x ভাগ m। 33 নম্বর অঙ্ক, আমাদের লাস্ট অঙ্ক। 33 থেকে 38 নাম্বার, কি বললাম? সরি 32 থেকে 38 নাম্বার একই নিয়মের অঙ্ক। 32 থেকে 38 নাম্বার একই নিয়মের অঙ্ক। 32 থেকে 38 নাম্বার একই নিয়মের অঙ্ক। সেই সূত্রটা কি? ppm = sm 1000। এটা হচ্ছে 32 থেকে 38 নাম্বার, সবাই একটু লিখে রাখো। 32 থেকে 38 নাম্বার আমাদের কোন সূত্র? ppm = sm 1000। আমাদের লাস্ট অঙ্ক। সবাই অনেক কষ্ট করে বসেছে, আমি অনেক কিছু পড়াই দিছি, ইনশাআল্লাহ মেইন বইয়ের সাথে অনুশীলনী অবজেক্টিভগুলো সব সলভ করে ফেলবা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। অনুশীলনী আর 2টি প্রকার অঙ্ক আছে, এগুলো আসলে করতে গেলে আরো আধা ঘন্টা সময় লাগে, তো আমি আরেকদিন যখন অঙ্ক নিয়ে বসবো তোমাদের সাথে সেদিন সলভ করে দেবো। আজকে এই অঙ্কগুলোই আমাদের মেইন পড়া। ppm এর মানে হচ্ছে sm 1000। এখন 33 নম্বর অঙ্কটা কি দেয়া আছে দেখো, 0.2m 0.2m H2SO4 এর ঘনমাত্রা ppm এককে বের করো। কোশ্চেনটা কি আসে? 0.2m মোলার H2SO4 এর ঘনমাত্রা ppm এককে। যেই আমি দেখব ppm
তখনই আমার সূত্র চলে আসবে এস এম 1000। যেই আমি দেখবো পিপিএম সূত্র কি চলে আসবে এস এম 1000। এস মানে কি ঘনমাত্রা, ঘনমাত্রা কত দেয়া আছে, তাহলে পিপিএম ইজ ইকুয়াল টু এস এম 1000। এস এম 1000 এখানে এস এর মান কত দেয়া আছে 0.25, তাহলে 0.25। এম কত, এইচটি হচ্ছে বোনের এম, এইচটি হচ্ছে বোনের এম হচ্ছে 98 একটু আগে বললাম, আর সাথে হচ্ছে 1000 তো কনস্ট্যান্ট, এটা গুণ থাকবে। তাহলে রাফলি যদি তুমি গুণ করে ফেলো তাহলে কত হয়, সেটা হচ্ছে 0.25 গুণ 98,000, ঠিক কিনা? এখন আছে ভাইয়া বাকির মধ্যে গুণ করেন, আচ্ছা না এটা গুণ করবো না, আমি এখানে করবো কি এই 1000 দিয়ে এর দশমিকটা তুলে দিই, 250 গুণ 98, ঠিক কিনা? 250 গুণ 98। এখন ভাই আপনি ক্যালকুলেটর না এটা গুণ করেন, কিভাবে গুণ করবো, 250 রে যদি আমি 100 দিয়ে গুণ দিতাম তাহলে আমার হতো 25,000। 250 রে যদি আমি 100 দিয়ে গুণ দিতাম তাহলে কত হতো 25,000। আমি 100 দিয়ে গুণ করতেছি না 98 দিয়ে, তাহলে 250 কয়টা কম বলো তো, 250 কিন্তু দুইটা কম, 98 দিয়ে গুণ করতেছি 100 দিয়ে না, তো 250 দুইটা কম মানে কি 500 কম হবে, তাহলে এটা হবে 24,500। যাই হোক একটু হিসাব করবা, বা যারা পারবা না আমি গুণ করবে ভাই, 250 গুণ 98 এবং ঐকিক নিয়মে আগে যেমন গুণ করতে আমি গুণ করলাম, মনে থাকবে? আচ্ছা, তারপরে দেখো লাস্ট ওয়ান 36 নাম্বার। 36 নম্বরে দেখো লেখা আছে 0.0 অন এম 250 ml HCl দ্রবণের পিপিএম কত। তো আমি যেখানে পিপিএম দেখবো তখন আমার সূত্র কি পিপিএম ইকুয়াল টু এস এম 1000। তো 33 নম্বরে এস এর মান কত দেয়া আছে 0.1 আর এম এর মান কত দেয়া আছে দেখো HCl বলেছে, তাহলে 36.5 আর 1000। ভাইয়া আপনি অঙ্কটা একটু লেখেন বলে, আচ্ছা ঠিক আছে লিখতেছি। অঙ্কটা লেখা আছে কি 0.1 m 0.1 m 250 ml HCl দ্রবণের ঘনমাত্রা ppm এককে বের করো। অঙ্কটা দেখো কি আসছে 0.1 m 250 ml HCl দ্রবণের ঘনমাত্রা ppm এককে বের করো। আমি যেই দেখছি ppm, আমি তো কিচ্ছু পারি না, আমি যেই দেখছি ppm চোখ বন্ধ কি লিখছি এস এম 1000। এখানে এস কত দেয়া আছে, এস দেয়া আছে 0.1, এখানে এস কত দেয়া আছে 0.1 মোলার, আর এম এর মান অর্থাৎ আণবিক ভর HCl এর আণবিক ভর কত 36.5, তাহলে HCl আণবিক ভর লিখলাম আর 1000 দিয়ে গুণ করে দিলাম। তাহলে দেখো যে আমার এই 250 ml এইটা আমার অঙ্কে লাগছে না, এটাই হচ্ছে সবাই ভুল করে, যে সবাই পিপিএম এ এই 250 ml দেখে কনফিউজ হয়ে যাবে যে এই 250 ml আমি এখন কি করব। অ্যান্সার হচ্ছে এই 250 ml লাগবে না, ঠিক আছে? আর এই অধ্যায় বাকি যে অঙ্ক আছে মাত্র দুই প্রকারের অঙ্ক আর বাকি আছে, এটা যখন আমি বাকি ম্যাথগুলো করাবো তখন আমি করাই দেবো, আজকে আর না। অনেক সময় হচ্ছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি 12 ঘন্টা পর ক্লাস ডিলিট করে দেবো, তো সবাই ক্লাসটা যা দেখার মধ্যে দেখে ফেলবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।